হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মেকানিজম অফ থট। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আর্ট অফ ইয়োগাতে প্রায়োরিটি। তো প্রায়োরিটিটা কী অ্যাকচুয়ালি? তো আমি একটা গল্প বলবো, গল্প বললে একটু বুঝতে সুবিধা হবে এবং সেটাকে আমি এক্সপ্লেন করব। তো আমরা আমাদের যে প্রায়োরিটি, কী প্রায়োরিটি রয়েছে, আমরা অনেক সময় ভুলে যাই যে কোন জিনিসগুলো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, কোনটাকে কিভাবে সাজাবো, কিভাবে গোছাবো। তো আমি বলেছিলাম যে ইয়োগাতে আমরা জেনারেলি, আমি বলেছি স্টুডেন্ট যারা আর কি খেলাধুলা করছো, কেরিয়ার তৈরি করছো, তাদেরকে নিয়েই আমি মেনলি আমার এই পেজটা এবং ডিসকাশানটা করব। তো আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রায়োরিটি, যে তুমি কিভাবে সাজাবে, কিভাবে আমরা সময়টাকে নষ্ট করি, কিভাবে বাঁচাতে পারি। তো সেই সমস্ত জিনিস নিয়ে তো আমি স্টোরিতে চলে আসি। একজন খুব এডুকেটেড একজন লোক ছিল, মাঝবয়সী। তো হঠাৎ করে তার ঘুম থেকে সে হঠাৎ করে জেগে ওঠে একটা স্বপ্নে, দেখে একজন এঞ্জেলস এসছে তাকে নিয়ে যেতে হেভেনে। বলছে আপনার তো এই ওয়ার্ল্ডে টাইম শেষ হয়ে গেছে, তো আপনাকে চলে যেতে হবে। তো যে লোকটার কাছে এসছে সেই লোকটা বলছে, আমার হাম্বল রিকোয়েস্ট আপনাদের সবাইকে, আমার আন্তরিক অনুরোধ, আমার এখন অনেক কাজ বাকি আছে, তো আমি এখন যেতে চাইছি না। তখন এঞ্জেলস বলছে যে আমি তো আপনাকে, আমার তো কিছু করার নেই, আপনার টাইম ওভার। তো তখন সেই হাইলি এডুকেটেড লোকটা বলছে যে দেখুন, আমার এত কাজ বাকি রয়েছে আর আমার তো সময় খুব কম, আমি তো সময় পাইনি। তখন সেই এঞ্জেলসটা বলছে, আপনাকে তো প্রচুর সময় দেওয়া হয়েছে, আপনি তো প্রচুর সময় নষ্ট করে ফেলেছেন, প্রচুর সময় নষ্ট করেছেন, তো সেটার জন্য তো আমরা দায়ী নয়। তখন সে এঞ্জেলসকে বলছে, কিভাবে নষ্ট করেছি তাহলে বলুন। বলছে দাঁড়াও, বলার আগে তোমার একটা গল্প বলি। সেই গল্পটা তখন এঞ্জেলস ওই হাইলি এডুকেটেড লোকটাকে বলছে। ঠিক আছে, এটা গল্পের ভেতরে গল্প। তো এঞ্জেলস বলছে যে একটা গ্রামে একটা চায়ের দোকান ছিল। ঠিক আছে, প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামের মধ্যে ওই চায়ের দোকানের যে লোকটি ছিল, সেই লোকটি, তার একটা ছেলে ছিল, সে একমাত্র ওই গ্রামের মধ্যে শিক্ষিত ছিল, যে ভালো পড়াশোনা করতে পারতো, লোককে বলতে পারতো পড়াশোনা নিয়ে। এবং সে কি করতো, ও যে বাবার সাথে ওই চায়ের দোকানে সকালবেলা সাহায্য করতো। তো রোজ চায়ের ওখানে উনুন জ্বালানো, ধোঁয়া দিত, চা করতো, এবং সেখানে নিউজ পেপার আসতো, টিভিতে নিউজ দিত, সেগুলোকে সবাইকে আলোচনা করে শোনাতো। তো সেই চায়ের দোকানটা খুব বিখ্যাত হয়ে উঠেছিল ওই গ্রামে, অন্য গ্রাম থেকেও লোকেরা আসতো। তো সেখানে নানান ধরনের আলোচনা সমালোচনা সমস্ত কিছু হতো, নানান ধরনের সব জিনিসের একটা আলোচনা, সবাই বসে যেত ঠিক সন্ধ্যের পর থেকে এবং দুপুরবেলার পর থেকে। তো এইটা একটা খুব মানে একটা আড্ডার জায়গা হয়ে গেছিলো। তো একদিন কী হয়েছিল, সেই ছেলেটি এবং সেই ছেলেটি এই কাজে খুব ব্যস্ত হয়ে গেছিলো। ঠিক আছে, এতটাই ব্যস্ত হয়ে গেছিলো, সে সেটাকে খুব এনজয় করতে শুরু করে দিয়েছিলো এবং লোকেরাও খুব এনকারেজ করতে শুরু করে দিয়েছিলো তাকে, যে সে যখন সেই জিনিসগুলোকে নিয়ে সমালোচনা করতে শুরু করেছিল। তো এমন সময় একদিন উনুন জ্বালাতে জ্বালাতে একটা ছোট্ট ফুলকি তার চোখে এসে লাগে। দুটো চোখে তার ধোঁয়া লাগে এবং সে কিছুক্ষণের জন্য চোখে খুব কষ্ট হয়। তারপর জল ফল দেওয়ার পরে আস্তে আস্তে সে দুদিন রেস্ট নেওয়ার পরে সে চোখটা ঠিক হয়। তখন সে সবাই তাকে বলে যে তুমি যাও ডাক্তারকে দেখিয়ে নাও। বলে আমার তো সময় নেই ডাক্তারকে দেখাবার, আমার জন্য বহু লোক অপেক্ষা করে আসে, যেখানে আমি সেখানে তাদেরকে নিউজ পেপার পড়ে শোনাই, তাদেরকে নানান ধরনের সোশ্যাল মিডিয়া থেকে কি ঘটছে না ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করি, তারা আবার সেই নিয়ে তর্ক আমরা করি, সমালোচনা করি, এইসব করি। তো আমার কাছে এখন সময় নেই, এই করে দিন চলে যায় চলে যায় চলে যায়। তো তার এক চোখে ঝাপসা দেখতে শুরু করে। তো সবাই বলে যাও আর দেরি করো না, গিয়ে চোখটা এবার ইমিডিয়েটলি দেখাও, নাহলে তুমি চোখে করি খুব প্রবলেম হয়, বিপদে পড়ে যাবে। বলে ঠিক আছে, সে দেখা যাবে। সে এতটাই ব্যস্ত থাকে, এতটাই ব্যস্ত থাকে, আর দিনে দিনে বিভিন্ন ধরনের সমালোচনা যুক্তি তর্কের মধ্যে সে ক্রমশ জড়িয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে। করতে করতে একদিন সে চোখে ঘুম থেকে উঠে আর দেখতে পায় না, দুটো চোখেই পুরো অন্ধকার দেখে। তো সে তখন খুব কান্নাকাটি করে, তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হসপিটালে। তো সেখান থেকে ডাক্তার বলে একে তো শহরের দিকে নিয়ে যেতে হবে, শহরে নিয়ে গিয়ে চোখের পরীক্ষা করাতে হবে। তখন তাকে শহরে আনা হয়, এনে পরীক্ষা করা হয়, এবং সে তখন সেন্সলেস হয়ে যায়। তার চোখের পরীক্ষা হচ্ছে, সেন্সলেস হয়ে গেছে। তখন ডাক্তার তাকে পরীক্ষা করে তখন তার জ্ঞান আসে। তখন সবাই দেখে গালে হাত দিয়ে বসে আছে, কেউ মন খুব খারাপ,
তার বাড়ির লোকেরা কান্নাকাটি করছে, বলছে কি হয়েছে? তখন বলছে যে তোমার চোখ কিছুক্ষণের জন্য ঠিক হয়েছে, আস্তে আস্তে ঝাপসা হয়ে যাবে এবং তুমি 1 সপ্তাহের মধ্যে পুরো অন্ধ হয়ে যাবে, ব্লাইন্ড হয়ে যাবে। আপাতত তোমাকে ওষুধ দিয়ে ঠিক করা হয়েছে, তুমি হালকা দেখতে পাচ্ছ, তাও একটি চোখে। ছেলেটা সত্যি লক্ষ্য করে যে সব কিছু আবছা দেখছি এবং একটি চোখেই দেখছি, একটা চোখ অলরেডি পুরো ব্লাইন্ড হয়ে গেছে, আর একটা চোখ যেটুকু আছে সেটাও ব্লাইন্ড হয়ে যাবে। তো গল্পটা করার পরে এঞ্জেলস বলছে যে তুমি এই গল্পটা থেকে কী শিখলে ওই শিক্ষিত লোকটাকে। তখন শিক্ষিত লোকটা বলছে যে আমি শিখলাম যে ওই ছেলেটি অত্যন্ত শিক্ষিত ছিল ওই গ্রামের মধ্যে এবং ব্যস্ত থাকতো নানান ধরনের সমালোচনা, যুক্তি, তর্ক এবং নানান ধরনের এইসব জিনিসপত্র নিয়ে। বললো হ্যাঁ, তাহলে সে তার প্রায়োরিটি কোনটা ছিল? চোখটা দেখানো ছিল? বলে হ্যাঁ অবশ্যই ছিল। নিজের চোখ যদি না থাকে তাহলে দেখে কি পড়বে, কি জানবে, কি বুঝবে? তো বললো এই রকমই ঘটনা তোমার সাথে ঘটেছে। বলছে আমি তোমাকে প্রচুর সময় দিয়েছিলাম, তুমি কি করেছো? তুমি আজকে 40 বছরে এসছো। তো এই 40 বছরের মধ্যে তুমি তখন তুমি 7-এ পড়তে, 7 থেকে তুমি ক্লাস টিল এতদিন অবধি তুমি মানে ক্লাস 7 যখন পড়তে, তখন তুমি 2 ঘন্টা কি করতে? 2 ঘন্টা তুমি সারাদিন মোবাইলে থাকতে, সোশ্যাল মিডিয়া করতে, সেখানে কে কী বলছে, কে কী করছে সেগুলো দেখতে, কে ভুল করেছে সেগুলোকে খুঁজে বার করতে, তাকে প্রোটেস্ট করতে, ঠিক আছে? তারপর তুমি সেখানে নানান ধরনের জিনিসের ফটো দেখতে, ভিডিও গেম খেলতে 1 ঘন্টা, 1 ঘন্টা তুমি বন্ধুদের সাথে চ্যাট করতে। এই করে করে যখন তোমার ক্লাস 12 হয়ে গেল, তুমি দেখলে তোমার প্রায় 1 বছর নষ্ট হয়ে গেছে। সেটা তোমার কিন্তু খেয়াল নেই, আমাদের কাছে সেগুলো লেখা আছে। তারপরে যখন তুমি বড় হয়ে গেলে, চাকরিতে তুমি গেলে, তারপরে তুমি এই সময়টা আরও বাড়িয়ে দিলে, তুমি যুক্তি তর্কর মধ্যে এতটাই জড়িয়ে গেলে, মানুষের সমালোচনার মধ্যে এতটাই জড়িয়ে গেলে, তুমি নানান ধরনের প্রোটেস্টের মধ্যে এতটাই জড়িয়ে গেলে যে তোমার বহু বছর নষ্ট হয়ে গেছে। তুমি কি আর কল্পনা করতে পারবে না, তুমি অলরেডি 10 বছর নষ্ট করে ফেলেছো, 10 ইয়ার্স এইসব করে। যেখানে তুমি এই 10 ইয়ার্স নিজেকে সময় দাওনি, তুমি 10 ইয়ার্স নিজের ডেভেলপমেন্টের জন্য চিন্তা করোনি। এই 10 ইয়ার্স তুমি শুধু অন্যের ভুলটা খুঁজে বেরিয়েছো, নিজের ভুলটার দিকে তাকাওনি। তো আমি কিভাবে তোমাকে করতে চাই? তুমি অলরেডি 10 ইয়ার্স নষ্ট করে ফেলেছো, আর তো সময় দেওয়া উচিত তোমাকে দিতে পারবো না। তো বলার পরে তখন সেই লোকটা বলছে আমি তো অনেককেই প্রোটেস্ট করতাম, সেই প্রোটেস্টগুলো তো আপনি দেখেছেন। বলে হ্যাঁ আমি দেখেছি, একটা মেয়ে তার বাবার ডেড বডির সাথে সেলফি তুলেছে, তুমি প্রথম সেই প্রোটেস্ট করেছিলে, তুমি খোঁজও নাওনি সে কেন তুলেছে, ওটা কি সেলফি তুলেছে? তুমি অন্যায় করেছো, সে তো সেলফি তোলেনি, সে তার ভাই বিদেশে তাকে আসতে পারেনি, তাকে দেখিয়েছিল, তুমি প্রচার করে দিয়েছিলে। কোনো জিনিসকে না দেখে না জেনে সবসময় প্রোটেস্ট করাটা খুবই অন্যায়। তো তুমি নিজেকে টাইম দাওনি, নিজেকে রেকটিফাই করোনি, তো এটা ভুল করেছিলে। তো এই রকম বহু ভুল তুমি করেছিলে। একটা শিশু যখন ট্রেনে করে যাচ্ছে তার বাবার সাথে, সে ছোট্টবেলায় সে প্রথম যখন চারদিকে তাকিয়ে দেখছে আনন্দে উৎসাহিত, তুমি প্রোটেস্ট করেছিলে ট্রেনে। পরে তখন লোকটা বলেছিল যে সেই ছেলেটি অন্ধ ছিল, সবেমাত্র চোখ পেয়েছে। তো না জেনে বুঝে, না করে প্রত্যেকটা মুহূর্তে জাজমেন্টাল এবং অন্যের মিস্টেক তুমি ফাইন্ড আউট করেছো। তো দিস ইজ দ্য হাই টাইম, আমার কিছু করার নেই, তোমাকে যেতে হবে। তো এই বলে এঞ্জেলসটা সেই লোকটাকে নিয়ে চলে গেল। তো গল্পের মরালটা এটাই যে আমরা প্রায়োরিটি দিতে পারি না, যে কোনটা আমাদের প্রায়োরিটি আগে, জব এটা আমাদের খুঁজতে হবে যে আমাদের প্রায়োরিটি কিসে। আমাদের প্রায়োরিটি কি সারাদিন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের প্রবলেমকে খুঁজে বার করা, কে ভুল করছে কে ঠিক করছে? আমাদের কি প্রায়োরিটি 1 ঘন্টা ভিডিও গেম খেলা? আমাদের কি প্রায়োরিটি 1 ঘন্টা হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ফোনে চ্যাট করা? এবার আমি আসি যে এই ইয়োগাতে আমি হঠাৎ করে কেন এই কথাটা বললাম প্রায়োরিটি। তো অ্যালাইনমেন্ট, ফার্স্ট আমি যে পার্টটা আসছি অ্যালাইনমেন্ট বা কানেক্টিভিটি। অ্যালাইনমেন্ট বা অ্যালাইন থাকা, যে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করছে, তো ক্লাস 7 থেকে ক্লাস 12-এর মধ্যে বা ক্লাস 10-এর মধ্যে সেই স্টুডেন্টটা ফাইন্ড আউট করে তার কেরিয়ারের কোন সাবজেক্টটাকে সে পছন্দ করবে। একটা যদি স্পোর্টস পার্সন হয়, সেই পার্টিকুলার টাইম যখন সে স্টার্ট করে একদম ছোট বয়সে, সেই সময় সে তার নিজের শিফটিং ঘটে যে সে কোন স্টাইলে খেলবে, কোন জিনিসগুলোতে সে রপ্ত করবে, কোন প্রতিযোগিতায় ভালো পারফর্ম করবে।
তো সেই সেই যে ইম্পর্টেন্সটা যদি ভুলে গিয়ে সেই সময় দেখা যায় তারা যদি অন্য জিনিসে অ্যালাইনমেন্ট থেকে বেরিয়ে যায়, অন্য কানেকশানে সে যদি চলে যায়, তাহলে সে ভুল হতে পারে। একটা কি হয় যে একটা ট্রেন একটা লাইনে চলছে, একটা গন্তব্যস্থলে যেতে হবে, ঠিক আছে, সেই ট্রেনটা ননস্টপ ট্রেন আছে, একদম ফোকাস সেখানে আসবে, সেই ট্রেনটা যদি বিভিন্ন স্টেশনে থামতে থাকে তো অটোমেটিক্যালি সেটা ডিলে হবে, সাকসেসও এরকম ডিলে আসবে। আজকে ট্রেনটা ডাইরেক্ট আসার কথা ছিল যে একটা চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল বা একটা পরীক্ষায় 99%, 98%, অ্যাবভ 95% পাওয়া, সেই জায়গায় সে কি করছে না, সেই জায়গায় সে একটা কাজ করছে, সে এখন প্রত্যেক স্টেশনে আস্তে আস্তে দাঁড়াতে দাঁড়াতে আসতে। তো এবার যদি প্রত্যেক স্টেশনে সে যদি দাঁড়াতে দাঁড়াতে আসে, তাহলে কি হবে, সে অনেক ডিলে হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে, এবং যদি লেট হয়ে যায় তার এবং ডিলে যদি হয়ে যায়, তাহলে তো সে ওখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তো অ্যালাইনমেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট, যদি অ্যালাইনমেন্ট না থাকে তাহলে খুব মুশকিল। তো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে প্রায়োরিটির ক্ষেত্রে অ্যালাইনমেন্ট থাকা। তো অ্যালাইনমেন্ট কিভাবে থাকবে না, ধরো সে যখন পড়াশোনা করছে, ফাইন্ড আউট করছে, আমি অলরেডি আমার আগের ভিডিওতে বলেছি যে 4টে যোগাকে আমি ফলো করি, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছে, অন্যরাও বলে গেছে, যে জ্ঞান যোগা, সেই যে জিনিসটা করছে সেইটার প্রতি তার একটা প্রপার জ্ঞান, তার প্রপার টিচিং, প্রপার কারেকশন, প্রপার প্রসেস থাকতে হবে গুরুর থেকে যেটা পাচ্ছে। তারপর ভক্তি যোগা, সেটার প্রতি ভালোবাসা থাকতে হবে, অ্যালাইনমেন্ট থাকতে হবে। সেটার প্রতি যদি ইনভলভমেন্ট না থাকে, সেখানে কোনো রকমভাবে কিছুই হবে না। এবং সেখানে রাজা যোগা, মানে সেখানে যে যে প্রসেসটা সে ফলো করছে সেটা পারফেক্ট হতে হবে, সেটা কোনো ভুল কিনা সেটাকে ফাইন্ড আউট করতে হবে। একটা ভুল পথে, একটা ট্রেন লাইন যদি ভুল পথে চলতে থাকে, তাহলে সে অন্য গন্তব্যে পৌঁছে যাবে। দ্যাট ইজ রাজা যোগা। আর কর্মযোগা, সেই কাজটা তাকে, ট্রেনটা থামিয়ে দিলে চলবে না, কন্টিনিউ ট্রেনটাকে যেতে হবে। তো অ্যালাইনমেন্ট নিয়ে আমি বলি যে এই অ্যালাইনমেন্ট থেকে আমরা অনেক সময় ডাইভার্ট হয়ে যাই, অনেকেই ডাইভার্ট হয়ে যাই। লকডাউনের টাইমে স্পেশালি আমরা প্রত্যেকেই প্রচুর সোশ্যাল মিডিয়ায় ইনভলভ হয়ে গেছি, প্রচুর প্রবলেম ফাইন্ড আউট করেছি, কোথায় কী প্রবলেম হচ্ছে, কী করলে কী হবে, এত রিউমার্স শুনেছি, এত রিউমার্স আমরাই শেয়ার করে ফেলেছি যে কি বলবো, মানে যেখানে আমরা আমাদের যে নিজেদের অ্যালাইনমেন্ট, নিজের যে কানেক্টিভিটি, সেই জায়গা থেকে আমরা অনেকেই বেরিয়ে গেছি, অনেক স্টুডেন্ট, অনেক স্পোর্টস পার্সন, সবাই অনেকটা ডাইভার্ট হয়ে গেছে। এইটা করলে চলবে না। এবার আমি আসি, বিজি উইথ ইয়োর সেলফ, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা অন্যের থেকে। অন্য মানেটা কি? অন্য মানে হচ্ছে আড্ডার জায়গা মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া। হয়তো আমরা অনেক ইনফরমেশান পাচ্ছি, এর থেকেও কিন্তু আমরা বেশি পাই আমাদের নিজের কাজটা ভুলে যাচ্ছি, অথচ একটা আড্ডার জায়গা আলোচনা সবাই চলে যাচ্ছে, ঠিক আছে। তো বিজি উইথ ইয়োর সেলফটা খুব ইম্পর্টেন্ট। ওর সাথে চ্যাট করছি, ভিডিও গেম খেলছি মানে আমার মাথাটাকে ব্লক করে দিচ্ছে, আমি আসবো ওটা সম্বন্ধেও, ঠিক আছে। তো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তারপর আসছে রিয়াকশান এবং গ্রাজেস হচ্ছে একটা ভয়ঙ্কর, মানে কি বলবো, এটা সিম্বলাইজ হচ্ছে উইকনেস। যারা খুব উইক পার্সন হয় তাদের গ্রাজেস ঝট করে হয়ে যায়, তাদের গ্রাজেস তারা রেখে দেয়। উইকনেসের সিম্বল হচ্ছে গ্রাজেস। যে একটা মানুষ কী করে উইক, কতটা উইক যদি বুঝতে হয়, তার কতটা গ্রাজেস রয়েছে, সে কতটা হট করে রিয়্যাক্ট করে। যে মানুষটা খুব গ্রাজেস রয়েছে সে সব থেকে উইক পার্সন এই ওয়ার্ল্ডে। তো গ্রাজেস কি না, একটা রাগ, কোনো কিছু না পাওয়া, কোনো কিছু জায়গায় অসন্তোষ প্রকাশ করা। সেই ওই অসন্তোষগুলো কোথা থেকে আসছে? এভরিডে একটা স্টুডেন্ট টিভি চালিয়ে দেখছে, ঝগড়া হচ্ছে সারাদিন, কোনো একটা জিনিসে দেখছে সেখানেও দ্বন্দ্ব চলছে, ফেসবুক খুলছে সেখানেও রীতিমতো দ্বন্দ্ব চলছে। মানে এই যে এভরিথিং, সব জায়গায় যদি এইরকম ধরনের গ্রাজেস স্প্রেড করা হয়, তাহলে বাচ্চারা ভবিষ্যতে কী হবে? এবার আমি আসি ইয়োর টাইম, সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি স্টুডেন্টের থেকেও আমি ফার্স্ট চলে আসি যে একটা জেনারেল লোক, স্টুডেন্টে আমি আসছি, একটা সাধারণ লোক 2 ঘন্টা সে, আমি মনে করলাম, তার সোশ্যাল মিডিয়ায় কাটছে, চ্যাট করে হোক, সে ফেসবুকে সার্ফিং করে হোক, সে টুইটার অ্যাকাউন্টে সার্ফিং করে হোক, ইউটিউবে ভিডিও দেখে হোক, 2 ঘন্টা আমি মিনিমাম ধরলাম, এটা জেনারেল। আমি জানি এর থেকে বিশাল টাইম যায়, তবু 2 ঘন্টা ধরলাম 24 ঘন্টার মধ্যে। তো সপ্তাহে 14 ঘন্টা সে নষ্ট করছে এরকমভাবে। 365 দিনে 730 ঘন্টা, মানে 30 দিন, 1 বছরে 1 মাস নষ্ট করে ফেললো। আমরা মনে আছে আমাদের শরীরে যখন পক্স বা হাম হতো, আমাদের 1 মাস 1.5 মাস নষ্ট হতো, আমরা খুব কষ্ট পেতাম, আমি ভয় পেতাম
যে এই নষ্ট হয়ে যাবে না? তো অথচ আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় একটা দিন নষ্ট করি। এটা কিন্তু জেনারেল লোকের কথা বলছি, আমি স্টুডেন্টের ক্ষেত্রে যাইনি। দেখা যাচ্ছে 12 বছর তার যে পিক টাইম, 12 বছরে সে 1 বছর, পুরো গোটা 1 বছর সে নষ্ট করে ফেলেছে 2 ঘন্টা করে ডেলি করলে। দিস ইজ ম্যাথামেটিক্স। তার মানে দেখা যাচ্ছে যে একটা বছর যদি একটা মানুষকে একটা জেলে বন্দি করে রাখা হয়, এটা একটা জেলখানা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় টাইম স্পেন্ড করা, সময়টাকে নষ্ট করা যদি একটা বছর করা হয়, দিস ইজ পানিশমেন্ট। পানিশমেন্ট বাই সেলফ, নিজে থেকে নিজেকে পানিশ করা। তো এইটা বুঝতে হবে, প্রায়োরিটি বুঝতে হবে। এবার আমি স্টুডেন্টের ক্ষেত্রে চলে আসি। অ্যাট প্রেজেন্ট যা সিচুয়েশান, আমরা নিজেদেরকে যতটাই টেকনোলজিক্যালি ইমপ্রুভড বলি, আমরা ততটাই পিছিয়ে। কেন পিছিয়ে আমি বলি, আমরা ছোটোবেলায় কী করতাম? সকালবেলা ঘুম থেকে উঠতাম, মাঠে খেলতে যেতাম, স্কুল যেতাম, পড়াশোনা করতাম, বিকালে খেলা ক্লাবে যেতাম, লাইব্রেরি যেতাম, সন্ধ্যেবেলা আবার এসে পড়াশোনা করতাম, ঘুমিয়ে পড়তাম। অ্যাট প্রেজেন্ট লাইফ চেঞ্জ। স্টুডেন্টদের ক্ষেত্রে তারা 2 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ইনভলভ, ব্রাউজ করছে কন্টিনিউ, কোথায় কী হচ্ছে, কী ঘটছে, কে কী করেছে, কোন বন্ধু কোন ভিডিও অ্যাড করেছে, কে কী সেলফি তুলেছে, চলে গেল 2 ঘন্টা সারাদিনে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পাবজিই খেলে নিল, ভিডিও গেম খেলছে, গেমস খেলছে, হয়ে গেল 1 ঘন্টা। ডিজিটাল ওয়ার্ল্ডের ইমপ্রুভমেন্ট। তারপর 1 ঘন্টা সে চ্যাট করলো বন্ধুর সাথে, ফোনে গল্প, হোয়াটসঅ্যাপে গল্প, মেসেঞ্জারে গল্প, তারপর আরও কত কিছু। ডিজিটাল ওয়েস্ট বিনে চলে গেল 4 ঘন্টা। তার জীবনে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা চলে গেল। দেখা যাচ্ছে বছরে 2 মাস সে নষ্ট করছে, মানে তার জন্য বছর কিন্তু 12 মান্থস না 10 মান্থস। এবার আমি দেখি একটা স্টুডেন্ট যখন ডিজিটাল মিডিয়ায় ঢোকে বা ইনভলভ হয়, তখন ক্লাস 7 থেকে। এখন তো অবশ্য আরও ছোটো বয়সী বাবা মা মোবাইল দিয়ে দেয়, ফেসবুকে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, নানান ধরনের সব অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে। যাই হোক, তো ক্লাস 7 থেকে ক্লাস 12-এর মধ্যে দেখা যায় একটা গোটা বছর সে নষ্ট করে ফেলেছে এই পিক টাইমে, যেখানে সে তার পড়াশোনার ফাউন্ডেশন তৈরি করে, সেখানে একটা গোটা বছর সে নষ্ট করে ফেলেছে। তো প্রায়োরিটি দিতে হবে নিজের টাইমকে। সাকসেসফুল হতে গেলে নিজের টাইমকে প্রায়োরিটি দিতে হবে। আজকে যারা খেলাধুলা করছো, খেলাধুলার থেকেও বেশি আমি দেখেছি নিজেরা প্র্যাকটিসের থেকে অন্য প্র্যাকটিস ভিডিও তোমরা বেশি দেখো, যে চাইনিজ প্লেয়াররা কেমন খেলছে, যার ইউরোপিয়ান প্লেয়াররা কেমন খেলছে, আজকে রোনাল্ডো কী সাজলো, কী করলো। তো দিস ইজ নট দ্য প্র্যাকটিস, দিস ইজ নট দ্য প্রসেস। তো এই 1 বছর চলে গেল, সময়টাকে প্রায়োরিটি দিতে হবে, যে আমার কোন সময়টা কী প্রায়োরিটি দিতে হবে। আমি যদি সময়কে প্রায়োরিটি না দিই, তাহলে সময় কখনো আমাকে ইম্পর্টেন্স দেবে না। তো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, যে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকা। নিজের সময়কে নিজে নষ্ট করা কোনো রকমভাবেই বুদ্ধিমানের কাজ নয়। তো সবাইকে এটাই রিকোয়েস্ট, যে যেটার পড়াশোনায় থাকলে পড়াশোনায়, খেলায় থাকলে খেলায়, সে যেন অ্যালাইনমেন্টটা থাকে, কানেক্টিভিটি থাকে। রেল যাচ্ছে, ট্রেন যাচ্ছে, তাকে পৌঁছাবার কথা এখানে। আমি একটা যদি ডেস্টিনেশন ধরি, এই ডেস্টিনেশনে 2 ঘন্টায় ননস্টপ, একদম ফোকাস, প্রচণ্ড অ্যালাইন। এবার দেখা যাচ্ছে তার এই অ্যালাইনমেন্টে অনেকগুলো অবস্টাকলস আসছে, তার নিজের তৈরি অবস্টাকলস আসছে। কী আসছে? সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, বন্ধুর সাথে চ্যাট, সেলফি, টাইম এমনি ওয়েস্ট করা। তো দেখা যাচ্ছে এই 2 ঘন্টার জায়গায় সেখানে তার কেরিয়ারে পৌঁছাতে 20 ঘন্টা লেগে যাচ্ছে। 2 বছরের জায়গায় 20 বছর লেগে যাচ্ছে। 20 বছর যখন সে পৌঁছাচ্ছে তার সাকসেসের জায়গায়, টু লেট, তার বয়স হয়ে গেছে। তো এটা মাথায় রাখতে হবে যে আমার প্রায়োরিটি দিতে হবে। দিস ইজ নট দ্য টাইম টু স্পেন্ড অল দিস টাইম ফর দিস। এখন এই সব জায়গায় সময় নষ্ট করার টাইম নয়, আমাকে প্রায়োরিটি দিতে হবে নিজেকে। আজকে একটা দেশকে তৈরি করতে গেলে নেতা লাগে না, পলিটিক্যাল মিনিস্টার লাগে না। দেশকে তৈরি করতে গেলে একটা ওয়েল এডুকেটেড, সিভিলাইজড, প্রপার নাগরিক লাগে, যে নিজেকে যত্ন করতে পারে, নিজেকে বুঝতে পারে নিজের কোনটা ঠিক কোনটা ভুল, এবং অন্যকে হেল্প করতে পারে। অন্যের ভুল খোঁজা না, অন্যকে হেল্প করা, সাহায্য করা। দ্যাটস ইট। একটা শ্রেষ্ঠ দেশ এতেই তৈরি হয়। এবার আমি আসি, বিজি উইথ ইয়োর সেলফ।
পৃথিবী কি হচ্ছে সেই নিয়ে ব্যস্ত না থেকে আমাকে নিজেকে ব্যস্ত থাকতে হবে। আমার কোথায় ভুল আছে সেটাকে রেকটিফাই করতে হবে, অন্যের ভুল খোঁজার থেকে। কে কী ভুল করেছে, কে কী করছে, কোথায় কি হচ্ছে, ফরগেট ইট। নিজেকে ব্যস্ত থাকতে হবে নিজেকে নিয়ে, নিজেকে রেকটিফাই করতে হবে। প্রত্যেকে রেকটিফাই করে তাহলে অটোমেটিক্যালি সমস্ত কিছু রেকটিফাইড হয়ে যাবে, সমস্ত কিছু পারফেক্ট হয়ে যাবে। বিজি ইয়োর সেলফ মানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওয়েস্ট করা নয় টাইম, ভিডিও গেমে ওয়েস্ট করা নয় টাইম, চ্যাট বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে টাইম ওয়েস্ট করা নয়, এটা মাথায় রাখতে হবে। আর রিয়াকশান বা গ্রাজেস, এরমও দেখা গেছে যে পাবজি খেলা হচ্ছে, বাবা মা বারণ করছে, প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে, অসন্তোষ প্রকাশ করছে, গ্রাজেস হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দিয়েছে, হঠাৎ করে কিছু বুঝছে না, গ্রাজেস তৈরি হয়ে যাচ্ছে, অসন্তোষ প্রকাশ করছে, সেটাকে স্প্রেড করছে, সেটাকে করছে, সেটা নিয়ে আলোচনা চলছে, সেটা আবার দেখছে যে কতজন সেটা কি করলো। দিস ইজ রং। গ্রাজেস মিন আমরা কি করছি, আমাদের যত নাড়ি রয়েছে সেই নাড়িগুলো যে আমাদের ইডা এবং পিঙ্গলা, ইডা হচ্ছে আমাদের কন্ট্রোল করছে লুনার এনার্জি এবং আমাদের সাইকো, আমাদের ব্রেন কনসিয়াসনেস, আমাদের মেন্টাল এনার্জি, মেন্টাল বডি। পিঙ্গলা আমাদের ফিজিক্যাল বডিকে কন্ট্রোল করছে। আর সুষমা হচ্ছে এর মাঝখানে যে আমাদের কুণ্ডলিনী এনার্জিকে আমাদের কন্ট্রোল করছে, পাওয়ার অফ ফায়ার, মানে টোটাল এটাকে কন্ট্রোল করছে, আপ করছে। তো এইখানে দেখা যাচ্ছে যে এই পিঙ্গলা আমাদের ফিজিক্যালি যে গ্রাজেস থাকলে ফিজিক্যালি আমরা ডাউন হয়ে যাচ্ছি, এতটাই ডাউন হয়ে যাচ্ছি ফিজিক্যালি যে আমাদের নানান ধরনের অসুখ হয়ে যাচ্ছে, নানান ধরনের ডিস্ট্রাকটিভ হরমোন বেরোচ্ছে আমাদের শরীর থেকে। কেন না, গ্রাজেস আসছে, অসন্তোষ আসছে। কেন আসছে না, আমরা প্রচণ্ড পরিমাণে অন্যের দিকে ইনভলভ হয়ে যাচ্ছে, অন্য কী ভুল করছে, অন্য কী করছে না, নিজেকে রেকটিফাই করতে হবে। গ্রাজেস জিনিসটাকে লাইফ থেকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। রিয়াকশান আসবেই না যদি আমি এইসব জায়গায় ইনভলভ না হই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজেকে রেকটিফাই করলে অটোমেটিক্যালি এগুলোর কোনো প্রয়োজনই পড়বে না। তখন বোথ সাইকোলজিক্যাল ইনভলভমেন্ট এবং ব্যালেন্স তৈরি হবে, রিদম, ফিজিক্যাল এবং মেন্টাল, ইডা এবং পিঙ্গলা। সুষমা নারী তখন তাকে ডেভেলপ করতে সাহায্য করবে অ্যাজ এ বেটার পারসন। টাইম, নিজের টাইমকে প্রায়োরিটাইজ করতে হবে যে আমার টাইম আমার, অন্যের নয়। আমার টাইম যদি চলে যায়, টাইম ইজ ইকুয়াল টু মানি। টাইমের গল্প বলি, আমার যখন টিচার ছিলেন, টিচার বলতেন যে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল, আমাদের কোয়েশ্চেন করতেন যে দেখো তোমায় যদি আমি বলি যে তুমি একটা কাজ করো, তোমাকে বেহালা যেতে হবে মানিকতলা থেকে। তো মানিকতলা থেকে বেহালা যেতে হবে, ওখানে গিয়ে একটা কাজ করে তোমাকে চলে আসতে হবে, এলে আমি তোমাকে বাকি কাজ দেবো, ঠিক আছে? তুমি আবার বলো তোমার কী টাকা লাগবে। 4টে লোক আছে, 4জনে একজন বললো ঠিক আছে আপনি আমাকে একটা কাজ করুন, আমি তাড়াতাড়ি গিয়ে কাজটা চলে আসবো, আপনি একটা গাড়ির ব্যবস্থা করে দিন বা একটা ট্যাক্সি ফেয়ার বা একটা ক্যাব অ্যারেঞ্জ করে দিন। সে একটা ক্যাব অ্যারেঞ্জ করে গেল, গিয়ে কাজটা করে সে উইদিন 2 আওয়ার্সের মধ্যে ব্যাক করলো। আর একজন আছে, সে বললো আমাকে একটা কাজ করুন, আমাকে 12টা টাকা দিন, আমি বাসে করে যাচ্ছি আর আমি কাজটা করে চলে আসছি, 6 টাকা যাওয়ার ভাড়া, 6 টাকা আসার ভাড়া। সে সারাদিন নষ্ট করলো, সময়টা চলে গেল। সে যে আরও 5টা কাজ করতে পারতো সেটা আর করতে পারলো না। প্রত্যেক কাজের জন্য সেই টিচার প্রত্যেক স্টুডেন্টকে 500 রুপিস করে দিয়েছিল, যেহেতু সে একটা কাজ করেছে, একটা 500 পেয়েছে। আর যে তাড়াতাড়ি ফিরে এসছে সে কিন্তু সে ক্যাবের জন্য তার হয়তো 120 টাকা নষ্ট হয়েছে, ঠিক আছে? 120 যেতে 120 আসতে, আমি পুরনো কথা বলছি, 240 টাকা তার নষ্ট হয়েছে, কিন্তু সে 3টে কাজ করেছে, 1500 টাকা পেয়েছে। এবার 1500 টাকার মধ্যে তার 500 টাকা গাড়ি ভাড়া গেছে, মানে 1000 টাকা তার রয়ে গেছে। বুদ্ধিমানের কাজ করতে হবে, টাইমকে প্রায়োরিটাইজ করতে হবে। নিজের সময় এতটাই ইম্পর্ট্যান্ট যে সময়টাকে যদি গুরুত্ব না দেওয়া যায় তাহলে কোনো কিছু তৈরি হবে না। টাইম ইজ মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। কেমন লাগলো সবাইকে এটাই রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, যে এখন হাই টাইম যে নিজেদেরকে রেকটিফাই করা, অন্যের ভুল, অন্যের করাটা, দিস ইজ নট দ্য রাইট টাইম। স্পেশালি যারা পড়াশোনা করছো, স্টুডেন্ট বা কেরিয়ার তৈরি করছো, নিজেদের ভুলটাকে যতটাই আমরা পারফেক্ট করবো, একটা ভালো মানুষ হব, আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, আমাদের ট্রেন কিন্তু ডিলে হবে না আমাদের সাকসেসের জায়গায় পৌঁছাতে, আমাদের ড্রিম আমরা ফুলফিল করতে পারবো, আমরা একটা ভালো মানুষ হতে পারবো। দিস ইজ মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো,
শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মেকানিজম অফ থট। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, কালকে আমি লাইভ হতে পারিনি, তো আজকে যেখানে আমি লাস্ট আলোচনা করেছিলাম প্রায়োরিটি নিয়ে, যে প্রায়োরিটিতে আমি বলেছিলাম যে আমরা আর্ট অফ যোগা এখন রাইট নাও করছি। তো আর্ট অফ যোগার পার্ট 5 এবং তার যে পার্ট রয়েছে যে প্রায়োরিটি, আমরা কেন প্রায়োরিটি, আগের দিন বলেছিলাম যে আমরা কেন প্রায়োরিটি দিই। তো কি কি পার্ট রয়েছে প্রায়োরিটিতে, যে অ্যালাইনমেন্ট রয়েছে, কানেক্টিভিটি, বিজি উইথ ইয়োর সেলফ রয়েছে, রিয়াকশন বা গ্রাজেস যেটা বললাম, ইয়োর টাইম। তো যাই হোক, প্রায়োরিটিতে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, যেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো অ্যালাইনমেন্টে চলে আসি। অ্যালাইনমেন্টটা কী? অ্যালাইনমেন্ট মানে হচ্ছে যে প্রপার কানেক্টিভিটি, প্রপার চ্যানেল, মানে অ্যালাইন থাকা, এক লাইনে চলা। আমি যেমন বলছিলাম আগের দিনকে যে একটা ট্রেন যখন চলছে, ঠিক আছে, ট্রেনটা যখন চলছে, স্টার্ট করলো, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। সে যখন যাচ্ছে তার গন্তব্যস্থলে, ঠিক আছে। তো এই যে ট্রেনটা চলছে, এই যে পাথ, এই যে ওয়ে, এই যে ট্র্যাক, এটাকে বলছে অ্যালাইনমেন্ট। এর মধ্যে ফোকাস থাকা, অ্যালাইন থাকা, ঠিক আছে। এর মধ্যে আমরা যে ট্রেনটা যাচ্ছে, কিছু রোড ক্রস করছে, দিস ইজ এক্সাম্পল, যে রোড ক্রস করছে, যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সমস্ত জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, সেইটা। তো আমি সেই কথাটা বলছিলাম যে অ্যালাইনমেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ডাইভার্ট হয়ে যাই, ঠিক আছে, যেটা আমাদের এখানে পৌঁছাতে হয়তো লাগতো 20 দিন, আমরা এতটাই ডাইভার্ট হয়ে যাই নানান ধরনের কারণে, ডিপেন্ড করে, যেটা আমাদের পৌঁছাতে অনেক সময় 20 বছর লেগে যায় আমাদের গোলে পৌঁছাতে। এবং আমি বলেছিলাম যে এমনই একটা টাইম লেগে যায় যেখানে এতটাই ডিলে হয়ে যায় যে তখন এভরিথিং, যে লাইফটা, যে স্পেন্ড, যে এনজয়মেন্ট, সেটা থাকে না। কেন হয়ে যায়? কেন আমরা কি করি, আমাদের এটা বোঝার ব্যাপার যে আমাদের প্রত্যেক মিনিটে, দিস ইজ সায়েন্স, প্রত্যেক মিনিটে, এভরি মিনিট 48.6 থটস কাজ করে পার মিনিট। ঠিক আছে, 48.6 থটস পার মিনিট আমাদের ব্রেনের মধ্যে সবসময় এই কাজ করছে। এইবার এই 48.6 থটসটাকে আমরা কি করি, আমাদের তো এই যে থটসগুলো আসে, এগুলো আসে কোথা থেকে? আমাদের সার্কামস্ট্যান্স, আমরা যে পরিস্থিতি রয়েছি, যে সিচুয়েশন আমাদের কন্ট্রোল করছে, যে ধরনের সিচুয়েশনের মধ্যে আমরা অ্যালাইন রয়েছি, তার মধ্যে থাকে। এবার অ্যালাইনমেন্টে কি হয়, যদি আমরা ফোকাস থাকি, আমরা যদি একটা কাজের পেছনে যদি একদম অ্যালাইন থাকি, তাহলে কি হবে, এই থটের 80% সেই কাজ, সেই কর্ম, সেই জীবন, সেই পদ্ধতি, সেই রুটিন, সেই ডিসিপ্লিন রিলেটেড থাকে, পজিটিভ থাকে। যদি আমরা ডাইভার্ট হয়ে যাই, আমরা ধরুন কোনো কারণবশত ডাইভার্ট হতে থাকি, নানান ধরনের ছোটো ছোটো জিনিসে ডাইভার্ট হতে থাকি, নানান ধরনের, আমরা বিভিন্ন ধরনের এতে ডাইভার্ট হতে থাকি, নানান ধরনের জিনিসে ডাইভার্ট হতে থাকি ক্রমশ। প্রোক্রাস্টিনেশন, পরে করব, ঠিক আছে, এইটা একটু করে দেখি, আজকে এই দিনটা, এইটা খুব ভালো, আজকে এই মুভিটা একটু দেখে নিই, আজকে এই গেমটা খেলি, আজকে এই এনজয়মেন্টটা করে নিই, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠি, আজকে এক্সারসাইজ না করলেই হলো, এই টুর্নামেন্টটা থাক, এই টুর্নামেন্টটা হেরেই গেছি, পরের টুর্নামেন্টটা জিতবো, এই পরীক্ষাটা তো যা হোক করে হলো, পরেরটা ভালো করে করব। তো এইরকম অনেক 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 ছোটো ছোটো অবস্টাকলসগুলো থাকে। তখন এই 48.6 থটের মধ্যে দেখা যায় প্রায়, যদি আমাদের লাইফস্টাইল ভুল থাকে, 50% থট নেগেটিভ কাজ করে। তখন আমরা এরকম ডাইভার্ট হয়ে যাই, যেটা আমাদের 20 দিনে করার কথা, সেটা আমাদের করতে 20 বছর লেগে যায়, বা 20 সপ্তাহে করার কথা 20 বছর লেগে যায়, 2 বছরে করার কথা 20 বছর লেগে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কেন ডাইভার্ট হবো। এবার অ্যালাইনমেন্টে আসি। আমি জাস্ট বলে দিলাম অ্যালাইনমেন্ট। এবার অ্যালাইনমেন্টটাকে আমরা কতগুলো, আমি বলেছি, অলওয়েজ বলি যে আমার এই যেটা রয়েছে, এই মেকানিজম অফ থটটা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছো, যারা কেরিয়ার তৈরি করছো, যারা খেলাধুলা করছো, তাদের জন্য করা।
তো সেখানে আমি একটু বলে রাখি, সেই জন্য আমি সবসময় স্বামী বিবেকানন্দের এবং আমাদের যে পুরাণ বেদ এবং সেই সময় যে সমস্ত ইন্ডিয়ান রিচ কালচার, যে আমাদের সংস্কৃতি যেগুলো বলে গেছে, ঠিক আছে, অত্যন্ত পুরনো, সেখানে বলে গেছে যে আমরা সব জিনিসকে যদি ছাঁকনির মতন ছাঁকি, তাই সেই জিনিসগুলো কতটা পারফেক্ট আমরা করতে পারি। যেমন আমি অলওয়েজ এটাকে প্রেফার করি, আমি অলওয়েজ শুরুর দিন থেকে বলছি যে স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি, যারা কোম্পানি চালাচ্ছে বা কেরিয়ার তৈরি করছে বা কোনো রকম প্ল্যান বানাচ্ছে, কোনো রকম ব্লু প্রিন্ট বানাচ্ছে, তাদের জন্য এই 4টে পার্ট খুব ইম্পর্ট্যান্ট ভাগ করা: জ্ঞান যোগা, ভক্তি যোগা, রাজা যোগা এবং কর্মযোগা। যেটা আমি অলওয়েজ বলেছি যে জ্ঞান যোগা, ভক্তি যোগা, রাজা যোগা, এটা কিন্তু 20%, 80% হচ্ছে কর্মযোগা। এবং আমি রেশিও বলেছি 1:1.618, যেটা ইউনিভার্সাল গোল্ডেন রেশিও। এবার আসছে জ্ঞান যোগা। জ্ঞান যোগাতে নলেজ, আমি টিচারের কাছে গেলাম, টিচার আমাকে প্রপার জিনিসটাকে বুঝিয়ে দিল। অ্যালাইনমেন্টের কথায় আসছে, টিচার আমাকে প্রপার বুঝিয়ে দিল, আমি জিনিসটা বুঝে গেলাম, আমি জিনিসটা শিখে গেলাম, আমি জিনিসটা জেনে গেলাম, ঠিক আছে, আমি সেই টেকনিকটা জেনে গেলাম, আমি সেই টেকনিকটা টিচার শিখিয়েছে আমাকে, যে কোচ আমাকে শিখিয়েছে, আমার যে ট্রেনার আমাকে শিখিয়ে দিয়েছে, সেই টেকনিকটা আমি শিখেছি এবং সেটাকে আমি ভালো করে দেখলাম, কোনটা পারফেক্ট কীভাবে করতে হবে সেটা আমাকে একবার দেখিয়ে দিল, করলাম, আমি অ্যাবজর্ব করার চেষ্টা করলাম, সেটাকে বোঝার চেষ্টা করলাম সেটাকে, ঠিক আছে, এবং আমি যে পড়াশোনা করছি, যে স্টাডিটা করছি, সেটাকে মন দিয়ে করলাম, ঠিক আছে। এই যে পার্টটা, এটা জ্ঞান যোগা। এটা করার পরে অ্যালাইনমেন্টের কথায় আসছে, কিন্তু এটা করার পরে আমার ভক্তি যোগা, আমি কিন্তু এই ট্র্যাকে চলছি, অ্যালাইনমেন্ট ট্র্যাক চলছে। ভক্তি যোগায় আমি কি করছি, ভক্তি যোগায় আমি কতটা ইনভলভ হতে পারছি সেটার মধ্যে। টিচার তো আমাকে বোঝাচ্ছে, আমি কি সেটা 100% ইনভলভ? ক্লাসে টিচার ক্লাস নিচ্ছে, আমি কি সেই ক্লাসটাকে ভেতর থেকে নিচ্ছি? আমার কি সেই সাবজেক্টটার প্রতি ভালোবাসা আছে, বা সেই যেটা বোঝাচ্ছে সেই বিষয়টাকে আমি কি ভেতর থেকে নিতে চাইছি, বা আমার সেই ডিভোশনটা আছে সেটাকে, বা সেই পেশেন্স বা ডিভোশনটা আছে আমাকে সেটাকে নেওয়ার জন্য, আমি কি ওপেন মাইন্ড, এবং আমি কি আনন্দের সাথে সে কাজটা করছি? মাথায় রাখতে হবে কিন্তু আনন্দ, প্লিজ। আনন্দর সাথে যে কাজটা আমরা করি, সেই কাজটা আমাদের শরীরে 100% অ্যাবজর্ব হয়, আমরা গ্রহণ করতে পারি, ঠিক আছে, নইলে বাকি সব কিন্তু বর্জ্য পদার্থ, ভেতরে আসে না। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো অ্যালাইনমেন্টে জ্ঞানের পরে ভক্তি, এটা খুব ইম্পর্ট্যান্ট। নলেজ তো টিচার দিচ্ছে, কোচ তো আমাকে বোঝাচ্ছে, আমি সেটা ভেতরে কতটা নিচ্ছি, আমি কি তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি, আমার মধ্যে সেটা কি একদম ভালো করে আসছে, আমি সেটার মধ্যে কতটা ডিভোশন দিয়ে করছি, কতটা ডিভোশন সেখানে আমার কাজ করছে। ডিভোশন এবং সেটার প্রতি লাভ থাকলে ইনভলভমেন্ট অটোমেটিক আসবে, ইনভলভমেন্ট এবং লাভ এবং ডিভোশন থাকলে একটা অদ্ভুত আনন্দ হবে এই শিক্ষার মধ্যে। তো শিক্ষায় আনন্দ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, শিক্ষায় লাভ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, শিক্ষায় ডিভোশন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, শিক্ষায় ইনভলভমেন্ট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। নলেজ উইদাউট ইনভলভমেন্ট, লাভ, ডিভোশন, ব্লিস মানে আনন্দ, জিরো। দিস ইজ দ্য ট্র্যাক অ্যালাইনমেন্ট। সেকেন্ড ট্র্যাক আমি চলে আসছি, সেটা হচ্ছে রাজা যোগা। রাজা যোগা আমি অলওয়েজ বলি দ্যাট ইজ দ্য পার্ট অফ আপার চক্রা। আমাদের উপরে যে চক্রাগুলো রয়েছে, আমি সেখানে আসছি না, এখানে এর সাথে এটা বলার কোনো রাইট নাও দরকার নেই। তো সেখানে হচ্ছে আমি যেটা করছি সেটা কি কারেক্ট ওয়েতে করছি কি না, টেকনিক্যালি পারফেকশন আছে কি না, যেটা করছি সেটা প্র্যাকটিস করতে গিয়ে যে ভুলটা হয়েছে সেটা রেকটিফিকেশান আমি করছি কি না, টিচারকে দিয়ে আমি দেখিয়ে নিচ্ছি কি না আমার কোনো ভুল আছে কি না, নইলে আমি ভুল জিনিসটা করতেই থাকবো। আমি কারেক্ট ওয়েতে করছি কি না, আমার ওয়ে যেটা আছে কারেক্ট ওয়ে আছে, আমি যে প্রোটোকলটা টিচার বানিয়ে দিয়েছে, সিকোয়েন্সটা আমার টিচার বানিয়ে দিয়েছে, যে ম্যাথে সিকোয়েন্স যে স্টেপ বানিয়ে দিয়েছে সেটাকে আমি ফলো করছি কি না, ঠিক আছে। তো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, দিস ইজ দ্য পাথ, ঠিক আছে। তারপর কর্মযোগা, আমি কি সেটা ইমপ্লিমেন্ট করছি, আমি কি সেটা প্র্যাকটিস করছি, আমি কি ম্যাচে গিয়ে কোচ যেটা আমার শিখিয়ে দিয়েছে সেই শটটাকে আমি মারছি, আমি কি সেটা মারার জন্য প্র্যাকটিস করে সেটাকে রপ্ত করেছি, যে আমার অটোমেটিক্যালি বডি রিফ্লেক্ট করবে, আমি কি সেটা অ্যাকশন করছি, আমি সেটা কি অ্যাপ্লিকেশন করছি লাইফে, যে ফর্মুলাটা আমি শিখেছি, যেটা আমি টিচিং পাচ্ছি সেটার অ্যাপ্লিকেশন কি করছি। দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। এই অ্যালাইনমেন্টটাকে ব্রেক করা মানেই হচ্ছে, যেটা 2 বছরের কাজ সেটা 20 বছর লেগে যায়। এবং যে আমাদের ব্রেন 48.6 যে থটস অ্যাভারেজে কাজ করছে পার মিনিটে,
সেখানে কিন্তু 80% আমাদের কাজ করবে, আমাদের কন্ট্রোলে থাকবে, সেটা হচ্ছে যদি আমরা অ্যালাইন থাকি। যদি আমরা অ্যালাইন না থাকি, এর মধ্যে যদি একটাও মিসিং থাকে, তাহলে কিন্তু আমরা নেগেটিভ পয়েন্টে চলে যাব এবং সেখানে আমরা ডাইভার্ট হয়ে যাব। সে এক্সাম্পল, আমার কাছে প্রপার নলেজ আছে যে একটা ল আমি কেন করছি, লটা একটা আইন, ঠিক আছে, সেই আইনটা করার পেছনে আমার কিছু উদ্দেশ্য আছে, কোনো মহৎ ভালো। সেই আইনটা আমার দেখতে হবে, সেই আইনটা করার জন্য বা লাগু করার জন্য কোনো সাইড এফেক্ট হচ্ছে না, কারোর কোনো ক্ষতি হবে না তো, কেউ বিপদে পড়বে না তো। দিস ইজ দ্য প্রিকশনস, এবং সেইটাকে অ্যাপ্লাই করা, দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। ইচ অ্যান্ড এভরি ওয়ার্কে খুব ইম্পর্টেন্ট। সে এক্সাম্পল আর একটা বলছি, যে আমি একটা বিল্ডিংয়ে কনস্ট্রাকশন করছি, আমার কাছে নলেজ রয়েছে কনস্ট্রাকশানে, আমি একটা হল বানাচ্ছি কনস্ট্রাকশানে, রুফটা তৈরি করছি, আমি সেই রুফটা যেটা তৈরি করছি সেটার প্রতি আমার ডিভোশন আছে, সেই কাজটার প্রতি আমি ডিভোটেড, আমি সেখানে একদম প্রপার ফোকাস করে আমি টাইম দিয়ে বানাচ্ছি। আমি যে হলটা বানাচ্ছি, আমি কি সেখানে স্টাডি করেছি যে জিওগ্রাফিক্যালি, ফিজিক্যালি, স্ট্রাকচারালি সেখানে কোনো ফল্ট নেই? তো আমি বানিয়েছি, হয়তো দেখা যাচ্ছে চালের যে ছাদটা বানিয়েছি হলের, সে টেম্পোরারি ছাদটা দক্ষিণ পশ্চিম, আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দিকে প্রভাবটা বেশি, দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিকটা আমি হয়তো অ্যালাউ করছি এয়ারটাকে, তাহলে তো যখন ঝড় হবে ছাদটা তো উড়ে নিয়ে চলে যাবে, তাহলে আমাকে সেখানে অ্যালাউ না করে আমাকে সেখানে প্রোটেক্ট করতে হবে। তাহলে কোন জায়গায় অ্যালাউ করতে হবে? তো রেকটিফিকেশান, পারফেকশন, ছাঁকনি, এখানে নিজেকে কোয়েশ্চেন করা, নিজের মনে কোয়েশ্চেন আসছে কিনা, এবং তারপরে অ্যাপ্লিকেশন, ইমপ্লিমেন্টেশন। এবার আমি আবার চলে আসছি যে দিস ইজ দ্য প্রসেস। আমি একটা ওষুধ তৈরি করেছি, আমার ওষুধটার দারুণ নলেজ, আমি একজন সায়েন্টিস্ট, ওষুধ তৈরি করেছি, আমি জানি ওষুধটা আমাদের সমাজের একটা বড় ধরনের চিকিৎসা হেল্প করবে। আমায় দেখতে হবে ওষুধটার সাইড এফেক্ট কী আছে, ওষুধটা খাওয়ার পরে কি কোনো রকম কিছু হতে পারে কি না। এবার আমাকে সেই ওষুধটা অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবো সেটাকে বানাবো। দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টে যদি আমরা চলতে থাকি, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সেস একদম খুবই কম থাকে এবং আমরা সঠিকভাবে চলতে পারি। এবার আমি চলে আসি, আমি টিচারের কাছে একটা অঙ্ক শিখেছি, আমি একটা পড়া শিখেছি, কীভাবে করতে হয় সেই লেখাটা, আমি কীভাবে একটা ব্যাখ্যা লিখতে হয়, একটা ডেসক্রিপশান দেওয়ার পর একটা উদাহরণ দিয়ে একটা ছোট্ট ছবি আঁকা। পরীক্ষা মানে হচ্ছে যে টিচার দেখে যে তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝেছো কি না, তো টিচার দেখে সে বুঝেছে কি না, সেখানে একটা সংজ্ঞা, একটা উদাহরণ, উইদাউট এক্সাম্পল কোনো কিছু হয় না, এবং একটা চিত্র, এবং সেখানে পয়েন্ট, এই চিত্রে একটা মার্কিং থাকবে যে বুঝেছি, সেই নলেজটা আছে, এবং সেটা যে লিখেছি সেটার মধ্যে পারফেকশন কোথায় রয়েছে, কারেকশন কোথায় রয়েছে, এবং সেটা বাই হার্ট ইনভলভ হয়ে লিখেছি, আমি সাইডে এদিক ওদিক এই মন অন্যরকম মন করিনি, তাহলে ডাইভার্ট হয়ে যাবে, মানে মিসিং করে যাব। আমি সেটা ঠিক লিখেছি কিনা, পারফেক্ট হয়েছে কিনা, আমার সিকোয়েন্সগুলো ঠিক আছে কিনা, এবং সেই লেখাটা ঠিক টাইমে কমপ্লিট করা। টাইম ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তো সেম খেলার ক্ষেত্রে একটা কোনো সিকোয়েন্স আমি বা একটা কোনো টেকনিক আমি শিখেছি, সেই টেকনিকটাকে কত ভালো করে আমি ইনভলভ হয়ে শিখেছি, ঠিক আছে, এবং সেটাকে কোনো রকম কোয়েশ্চেন এসছে কিনা, সেটা শিখতে গিয়ে কোনো রকম ত্রুটি আছে কিনা, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করা। এইটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রাজা যোগার। স্পেশালি আমাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন না আসে কোনো কিছুতে, যে কোনো রকম কোনো ফল্ট থাকলে সেখানে যদি আমাদের মনের মধ্যে যদি কোয়েশ্চেন না আসে, তাহলে কিন্তু সেটা আমাদের অর্ধেক আমাদের ইনভলভমেন্ট নেই। প্রশ্ন আসা, রেকটিফিকেশান, জাজমেন্ট করাটাও ইম্পর্টেন্ট যখন তুমি ইনভলভ থাকবে, নইলে নয়। ইনভলভ থাকলে তবেই, এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন, আমি বারবার বলেছি ইমপ্লিমেন্টেশন কিন্তু 80%, সব থেকে বেশি। ইমপ্লিমেন্টেশন পার্টটা যদি কম থাকে তাহলে খুব মুশকিল, যেমন প্র্যাকটিস। তো দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। টিচার তো আমাকে শিখিয়ে দিল, আমি কোচিংয়ের কাছে গেলাম, কোচের কাছে, কোচ তো আমাকে দেখিয়ে দিয়েছে, সে টেকনিকটা খুব ভালো করে করিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি সেখানে ছিলাম, ইনভলভ অতটা হতে পারিনি, কেননা আমার মাথার মধ্যে ওই থটের সাথে আরও হাজার থট চলছে, আমার ড্রয়িং, আমার ডান্স, আমার সিঙ্গিং, আমার স্কুলের সাবজেক্টের হোমওয়ার্ক, আমার আর্টসের ক্লাস, আমার যোগা ক্লাস, সব কিছু রয়েছে। এবার টুর্নামেন্টে আমি গেছি, গিয়ে আমি হয়তো করেছি, এত প্রেশার, এবং সেখানে এতটাই যে আমি সেখানে রেকটিফিকেশান কীভাবে হবে, টেকনিক ভুল আছে কিনা সেটা আমি করতে পারিনি বা করা হয়ে ওঠেনি, তাহলে সেখানে ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশানটা ভুল হবে, ম্যাচে গিয়ে হেরে যাব, বিকজ আমি অনেক ডাইভার্ট হয়ে গেছি, অ্যালাইনমেন্ট ছিল না। উইদাউট অ্যালাইনমেন্ট কোনো কিছু ছোট ছোট জিনিসে যদি আমরা অ্যালাইনমেন্ট রাখতে পারি তবেই পারফেকশন। একটা ওয়্যারিং রয়েছে,
আমি এখান থেকে যদি কাট করে দিই, আমি যদি ওয়ারিংটাকে কাট করে দিই এই ওয়ারিংটা, তাহলে সেখানে কি ইলেকট্রিক ফ্লো হবে? হবে না, ইম্পসিবল। এখানে বাল্ব থাকলে জ্বলবে না। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, যে এখানে এই বাল্বটাকে জ্বালাতে গেলে আমাকে ইলেকট্রিকের এই অ্যালাইনমেন্টটা, এই ফ্লোটাকে রাখতে হবে। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমাকে এই অ্যালাইনমেন্টটা ভাঙলে চলবে না, আমাকে রেকটিফিকেশান করতে হবে, আমাকে ইনভলভমেন্ট হতে হবে, আমাকে সেটা প্রপার নলেজ থাকতে হবে। তো এইটাই বারে বারে সবাই বোঝাতে চেয়েছে, যে আসল হচ্ছে যে অ্যালাইনমেন্ট থাকা, তার যে নিজের কাজ রয়েছে সেই কাজের প্রতি অ্যালাইনমেন্ট থাকা। ডাইভার্ট করার জন্য অনেক কিছু জিনিস আসবে, অনেক রকম জিনিস আসবে, তখন কিন্তু ডাইভার্ট হবে। অনেক সময় আমরা মনে করি এক খাবার খেয়ে বোর লাগে, যদি ইনভলভমেন্ট থাকে, ইনভলভমেন্ট যদি তার মধ্যে থাকে, তাহলে ইম্পসিবল, সেটা বোর কখনোই লাগবে না। সেটাকেই নতুন নতুন করে সে বানাতে থাকবে, সেটাকেই সে নতুন নতুন করে তৈরি করতে থাকবে, সেটাকেই সে নতুন নতুন করে নানান রকমের দৃষ্টিভঙ্গি একটা নতুন রূপ দেবে, একটা সৃষ্টি দেবে, সে স্রষ্টা হয়ে যাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য সিকোয়েন্স অফ অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টটা খুব খুব ইম্পর্ট্যান্ট। তুমি একটা জিনিস শিখে আসছো, সেটা কতটা ইনভলভ হয়ে শিখছো, সেই পার্টিকুলার টাইমে যে তোমার মাথার যে 48.6 অ্যাভারেজ থটের মধ্যে তোমার 80-90% কি থট রয়েছে। মোস্ট সাকসেসফুল পিপুলদের 90% কিন্তু সেই সাবজেক্টের থটটা থাকে, মানে তারা অ্যালাইন, তারা ইনভলভ, তারা সেটাকে এনজয় করছে। তুমি তোমার কাজটাকে এনজয় করছো কিনা, সেটাকে কতটা ভালোবাসো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। দেন রেকটিফিকেশান, আমি কি ভুল টেকনিকে করছি, আমার কোনো ভুল আছে কিনা, টিচারকে দিয়ে সেটা কারেকশন করা, প্রোটোকল ফলো করা। একটা ইনভেস্টিগেশনের গল্প, যে গেছে সেখানে একজনকে বলেছে এরকম ইনভেস্টিগেশন করতে, সে কী করেছে, প্রচুর টাকা খরচা করে সেখানে ইনভেস্টিগেশন হওয়ার জায়গায় সে ভুল জায়গায় খোঁজাখুঁজি, প্রচুর টাকা খরচা করে লাস্টে দেখা গেছে যে সে গোটা ব্রহ্মাণ্ড যেটা নিয়ে ঘুরে এসছে সেটা তার হাতের কাছে ফাইলেই ছিল। যাই হোক, সেটা আসছি না। দিস ইজ কল প্রোটোকল। প্রোটোকল যখন আমি বানাচ্ছি কোনো জিনিসে, প্রোটোকল যখন আমি কোনো জিনিসে করছি, কোনো রকম কোনো জিনিসের ওপরে যখন করছি, তো সেইখানে কিন্তু কাজ করবে তার কিছু রেকটিফিকেশান, সে তার কিছু নলেজ, তার ইনভলভমেন্ট। সে যদি ইনভলভ না হয়, উপর দিয়ে করে, তাহলে মিস্টেক করে যাবে। ইমপ্লিমেন্টেশান হবে প্রচুর মিস্টেক্সে। একটা ফ্লাইওভার আমি বানাচ্ছি, ফ্লাইওভারের আমার প্রপার নলেজটা আমাকে দেখতে হবে, যে এতটা টাইম ওখানে এতটা টাইম লাগবে, ওটা এই টাইম দিতে হবে, ওইটার প্রপোর্শন ঠিক থাকতে হবে, ওই প্রপোর্শনটা ঠিক থাকতে হবে। তারপর সেখানে ইনভলভমেন্ট দেখতে হবে, ফ্লাইওভারটা যারা বানাচ্ছে তারা কতটা ইনভলভ, কীরমভাবে টাইম দিচ্ছে, তাড়াহুড়ো করছে কিনা, পারফেকশন কাজ করছে কিনা। তারপর সেখানে দেখতে হবে যে ফ্লাইওভার যে জায়গায় বানানো হচ্ছে সেখানে সয়েল টেস্ট, সেখানে ডেপথ, সেখানকার ন্যাচারাল ওয়েদারের কন্ডিশন কেমন আছে, সেখানে আশেপাশে কীরকম ধরনের সাইড এফেক্ট হবে কি না, সেখানে যদি কোনো রকমভাবে কোনো রকম প্রবলেম আছে সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। তারপর ইমপ্লিমেন্টেশন। দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট যদি ফলো করা না হয়, তাহলে কোনো রকম পারফেক্ট কাজ করাটা খুব মুশকিল হয়ে যায় এবং হয় না। তো প্রায়োরিটির মধ্যে এটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা হয়তো টিচারের কাছ থেকে পড়াশোনাটা শিখে এলাম, তারপর আমি কতটা ইনভলভ হয়ে ক্লাসে শিখেছি। আমি যদি ভালো করে শিখে না আসি, আমি বাড়িতে হোমওয়ার্ক চেষ্টা করলেও পারবো না, এবং সেখান থেকে কোয়েশ্চেন আসবে না। কোয়েশ্চেন মাথায় আসাটা খুব খুব ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন কখন আসে? যখন আমি ইনভলভ থাকি। আমি ইনভলভ থাকলেই আমার কোয়েশ্চেন আসবে, স্যার আমি এইটা যদি এই অ্যাঙ্গেলে শটটা নিই, তাহলে এটা কোথায় যাবে, আমি এটা কি ভুল হবে? আসবে। যদি আমি না ইনভলভ থাকি, আসবে না, জিরো, ভুল ইমপ্লিমেন্টেশন হবে। তো ভুল ইমপ্লিমেন্টেশন ইজ লাইক ইগনোর ইয়োর কোচ, ইগনোর ইয়োর টিচার, দিস ইজ বিগ মিস্টেক। তো এটাই আমার বলার কথা, যে অ্যালাইনমেন্ট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, খুব খুব ইম্পর্ট্যান্ট। ডাইভার্ট হওয়াটা একেবারেই উচিত না। অ্যালাইনমেন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো জানাবেন। হ্যালো, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। কালকে আমরা ডিসকাস করছিলাম অ্যালাইনমেন্ট নিয়ে। ফার্স্ট অফ অল বলে রাখি, মেকানিজম অফ থট এই পেজটা আমি তৈরি করেছি যারা পড়াশোনা করছে স্টুডেন্ট, যারা খেলাধুলা করছে, যারা নিজেদের কেরিয়ার তৈরি করছে তাদের জন্য। তো আমি যেটা বলতে চাইছি, যে যেটা আমি ব্যাখ্যা করতে চাইছি, যে আমি মাতৃভাষায় কথা বলছি। তার কারণ হচ্ছে যে আমি যতটা বাই হার্ট, মানে যতটা আমি আমার মানেটাকে কনভার্ট করতে পারবো, যতটা আমি কনভে করতে পারবো, যতটা কমিউনিকেট করতে পারবো, যতটা অ্যালাইনমেন্ট থাকবে, ঠিক আছে,
এর থেকে বেটার কিছু হয় না, হয়তো মেবি ট্রান্সলেট করে অনেকে বুঝতে পারে, সেটা তাদের জন্য, বা কোনো কোয়েশ্চেন থাকলে আমি করতে পারি। কিন্তু বেঙ্গলিতে বা বাংলাতে বলার পেছনে আমার একটাই উদ্দেশ্য রয়েছে, আমার ভেতরের যে বলার যে মানে থটটা, তার কমিউনিকেশনটা যেন আরও বেটার হয়। তো এটা বিজ্ঞানে অনেক রিসার্চ করে দেখা গেছে যে মাতৃভাষায় কমিউনিকেশন করাটা ইজ মাচ মাচ বেটার, মানে কানেক্টিভিটি পাওয়া যায় দেন আদার। যাই হোক, এটা একদিন আসবো, এসে বলবো কেন এটার পেছনে কী ব্যাখ্যা রয়েছে। তো আজকে আমার সাবজেক্ট হচ্ছে থট লুপস। থট লুপস মানে কালকে আমি কথা বলেছি, প্রথমে আমি কথা বলছিলাম প্রায়োরিটি নিয়ে, যে প্রায়োরিটি সেখানে কোনটাকে কিভাবে প্রায়োরিটি দেবো। তো আর্ট অফ যোগা আমার যখন চ্যাপ্টার চলছে, আর্ট অফ যোগায় আমি প্রায়োরিটির মধ্যে অ্যালাইনমেন্টটা বলেছি কালকে। অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে জ্ঞান যোগা, ভক্তি যোগা, রাজা যোগা এবং কর্ম যোগা। তো আমি আজকে চলে আসছি যে লুপ বলবো, থট লুপ। থট লুপটা কী? থট লুপ মানে আমি বুঝতেই পারছেন যে কানেক্টিভিটি রয়েছে নানান ধরনের নিজেদের মধ্যে, স্পাইরাল কানেক্টিভিটি রয়েছে, এবং এভরিথিং স্পাইরাল আমাদের এই ওয়ার্ল্ডে রয়েছে। তো কেন, এবং সেগুলোও বলবো, এবং এভরিথিং রোটেট এবং ডাইনামিক, নাথিং স্ট্যাটিক। তো যাই হোক, তো এবার আমি আসছি, ঠিক আছে। এবার আমি বলি যে জ্ঞান যোগা, মানে আমি একদম শুরুতেও বলেছি, যখন ডিপ রুটিং করছি, ডিপ রুটিংয়ে দেয়ার ইজ সাম ইউনিভার্সাল প্রসেস রয়েছে, যেটা আমাদের পুরনো নানান ধরনের বেদ, পুরাণ, সংহিতা সব জায়গায় মেনশন করা রয়েছে, এবং অ্যাডভান্স ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স, মডার্ন ম্যাথামেটিক্স এবং মডার্ন সায়েন্সে যে টেকনোলজি ফলো করা হয়েছে সেখানেও ওগুলো মেনশন করা আছে। তো আমরা পেয়েছি যে একটা ফর্মুলা গোল্ডেন রেশিও, দ্যাট ইজ 1:1.618, যেটা আমি আগের দিন বলেছিলাম যে 1:1.618, এই যে রেশিওটা রয়েছে, দিস ইজ দ্য গোল্ডেন রেশিও, ইউনিভার্সাল রেশিও, যেটা আমাদের প্রথমে ফার্স্ট ইন্ডিয়াতে পিঙ্গলা বলে একজন গণিতজ্ঞ আবিষ্কার করেছিলেন। পরে এটা ফেবোনাচি, একজন বিজ্ঞানী ছিলেন, ফেবোনাচি আবিষ্কার করেছেন, সেই জন্য এই সিকোয়েন্স যে তৈরি হয় তাকে আমরা ফেবোনাচি সিকোয়েন্স বলি, যেখানে একটা নাম্বার আর একটা নাম্বারের সাথে 1:1.618 রয়েছে। তো যাই হোক, আমি সেটা আসবো। এবার আমি আসি যে আমরা যখন কোনো কিছু চিন্তা ভাবনা করি, আমরা যখন কোনো কিছু চিন্তা করছি, আমরা কোনো জায়গায় টাইম স্পেন্ড করছি, তো সেখানে আমরা অনেক সময় কি করি, যে পুরনো যে জিনিসটা রয়েছে সেটা থেকে আর একটা জিনিসে কানেক্টিভিটি করছি। যাই হোক, আমি আসছি, আমি আরও সহজ করে বলার চেষ্টা করি। যে আমি কালকে বলেছিলাম যে আমাদের ব্রেনের মধ্যে 48.6 থটস অ্যাভারেজ পার মিনিটে আমাদের কাজ করছে, ঠিক আছে। 48.6, ঠিক আছে, অ্যাভারেজ, ঠিক আছে। আমাদের ব্রেনের মধ্যেই থটগুলো অ্যাভারেজ 48.6 কাজ করছে, যার মধ্যে 95% হচ্ছে রিপিটেড থট বলতে পারি, এই তার মধ্যে সাবকনসিয়াস বা আনকনসিয়াস কন্ট্রোল রয়েছে, এই সমস্ত রয়েছে। আর 5% থট রয়েছে যেটা হচ্ছে কনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে, এবং এই 2.43 মানে 48.6-এর মধ্যে 2.43 পার মিনিটে যে থটটা, এটা ডিসিশন মেকিং করে। দে আর দ্য কনসিয়াস থট। এটা সায়েন্সে রিসার্চ করে পাওয়া গেছে, বিভিন্ন ধরনের যারা মনস্তত্ত্ববিদ রয়েছে বা নিউরো সায়েন্স নিয়ে রিসার্চ করছেন, তারা এটাকে বার করেছেন। দ্যাট ইজ রেশিও হচ্ছে 95% আর 5%। আমি প্রত্যেক জিনিস একটু ম্যাথামেটিক্স নিয়ে আসছি, কেননা আমি বিলিভ করি এভরিথিং ইজ এ সায়েন্স, এভরিথিং ইজ এ ম্যাথমেটিক্স দিয়ে সমস্ত কিছু এক্সপ্লেন করা উচিত। যাই হোক, তো এভরি আওয়ার 60 মিনিট, ঠিক আছে। এবার আমরা জানি যে 1 ঘন্টায় 60 মিনিট থাকে। তো এবার কি হয়েছে, ধরুন একটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একটা স্টুডেন্ট, ঠিক আছে, এখন তো লকডাউন চলছে বা তার টাইম রয়েছে, যারা জব করছো, যারা কলেজে পড়ছো, যারা এখন একটু ফ্রি ছিল, তাদের একটা হ্যাবিটও হয়ে গেছিলো, এবং তারা, আমরা প্রত্যেকেই করি, ধরলাম 1 আওয়ার যদি আমরা কোনো সোশ্যাল মিডিয়া টাইম ওয়েস্ট দিলাম বা চ্যাটিং করলাম, মানে 1 আওয়ার হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, মেসেঞ্জারে চ্যাট করছি, 1 আওয়ার আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ব্রাউজ করছি, বা ইনস্টাগ্রামে বা টুইটারে আমরা টাইম স্পেন্ড করছি। তো সেখানে দেখা যাচ্ছে 60 মিনিটে 48.6 হচ্ছে পার মিনিটে থট হচ্ছে, ইন্টু 60 মানে 2916 থট আমাদের সেই সময় কাজ করছে এই 1 ঘন্টায়। যে 1 ঘন্টা আমরা ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, এখানে স্পেন্ড করছি, এক্সাম্পল, হ্যাঁ, ফর 1 আওয়ার।
তো তার মাঝখানে আমি যদি এটাকে পার্সেন্টেজে নিয়ে ইউজ করি, যে আমার যেটা ডিসিশন মেকিং বা কনসিয়াস থট রয়েছে দ্যাট ইজ 146, আর 95% যেটা হচ্ছে 2770 হচ্ছে আমার রিপিটেটিভ থট যেটা হচ্ছে, এবং আদার্স থট যেটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার 1 আওয়ারের মধ্যে কাজ করছে। তো এই যে রিপিটেটিভ বা এই পার্টিকুলার এই যে 95% থট রয়েছে, এই থটটা ক্রমশ রিপিটেটিভ হতে থাকে ক্রমশ, এবং রিজেনারেট করতে থাকে, এবং প্রচুর যে লুপ তৈরি করে, সেই লুপটা আমি আসবো, সেই লুপটা নিয়ে আমি বলবো। ইটস লাইক আমি যদি ক্যালকুলেট করি যে এইটা রয়েছে, এখান থেকে আর একটা থটে যাচ্ছে, সেখানে সে কী করছে, তার পুরনো থটটাকে লুপ তৈরি করছে। মানে 1 ঘন্টার মধ্যে তো আমি 60 মিনিট রয়েছে, প্রত্যেক মিনিটে যে কালেকটিভ থট রয়েছে, যেমন ফার্স্ট মিনিটে 46.17 যে থট রয়েছে সেটা রিপিট করছে তার পরের মিনিটে, এবং সেটা ডাবল ট্রিপল, এবং সেটা ক্রমশ মাল্টিপ্লাই হতে থাকছে। ঠিক আছে, হতে হতে দেখা যাচ্ছে আমি যে টাইমটা স্পেন্ড করছি সেই সমস্ত জায়গায় নানান ধরনের ব্রাউজ করছি, নানান ধরনের জিনিসগুলো দেখছি, চ্যাট করছি, আমার ব্রেন আমার ব্রেনের যে এগুলো রয়েছে, থটগুলো রয়েছে, সেখানে প্রোগ্রাম হতে থাকছে। আমরা কি করি, যখন ল্যাপটপে প্রোগ্রাম করি বা কোনো কিছু যখন স্টোর করে রাখি, যখন স্টোরেজ ফুল হয়ে যায় তখন সেখানে বলে যে মেমোরি ইজ ফুল। তো আমরা কি করি, যে এই 95% যেগুলো রয়েছে এগুলো ক্রমশ স্টোর হতেই থাকছে। আমি জানি না এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ম্যাক্সিমাম টাইম এগুলো নেগেটিভই হয়। ঠিক আছে, যেগুলো আমাদের মাথার মধ্যে অনেক ডাউট তৈরি করে, অনেক রকম কোয়েশ্চেন তৈরি করে, আমাদের অনেক রকমের গ্রিডিনেস অনেক নেগেটিভ ইমোশনস তৈরি করে। আর 146 যে ইন্টেলিজেন্ট থট থাকে, যে থটটা ইন্টেলিজেন্ট, এবং এই থটটা সে নিজে জানে যে আমাকে কি করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু এ জানে না কোনটা ভালো কোনটা মন্দ। দিস ইজ এ ব্লাইন্ড থট অনেক সময়। হ্যাঁ, এখানে এবার সাবকনসিয়াস মাইন্ড যদি তার স্ট্রং থাকে, পজিটিভ থাকে, দেন কিন্তু এটা তার উল্টো কাজ করে। ডিপেন্ডস করছে সে কোথায় টাইম স্পেন্ড করছে। সে এক্সাম্পল আমি বলি, একজন ভিডিও গেম খেলছে, পাবজি খেলছে 8 ঘন্টা, অনলি হাফ অ্যান আওয়ার, তার 73 হচ্ছে তার কনসিয়াস থট রয়েছে। ঠিক আছে, এবং সেখান থেকে তার 1385 থটস রয়েছে, যেটা তার আনকনসিয়াস থট বলতে পারি, সাবকনসিয়াস কন্ট্রোল থট বলতে পারি, রিপিটেড থট বলতে পারি, সেখান থেকে নেগেটিভ। তো সেই পার্টিকুলার মোমেন্টে এই থটটা কাল্টিভেট করছে। এই যে রোলটা রয়েছে, এই রোলটা একটা স্টুডেন্ট, একটা যে চাকরি করছে বা যে কেরিয়ার তৈরি করছে, তার জন্য ভয়ঙ্কর রকমের কি রোল তৈরি করে দেয়, সে লাইফে কতটা সাকসেসফুল হতে পারবে। যেমন আজকে আমি যখন একটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা জায়গায় যখন যাচ্ছি, ঠিক আছে, সেখানে পুরনো জিনিসটা কিন্তু আমার এই থটটা যেটা রয়েছে সেটা রয়ে যাচ্ছে। সেটা কিন্তু পরের যে কাজটা করছি, পরের যে মুভমেন্টটা হচ্ছে, পরের দিনের মুভমেন্টটা হচ্ছে, পরের মাসের, পরের সপ্তাহ, পরের বছর যে মুভমেন্টগুলো হচ্ছে, তাকে কিন্তু কন্ট্রোল করছে। তো আমাদের কাছে খুব বিবেচনা করে কাজ করা উচিত যে আমাদেরকে এই জায়গাগুলো কি চয়েস করব, কি করা উচিত, কি না করা উচিত। যদি এখানে আমরা বেশি টাইমটা অন্যের জন্য দিচ্ছি, এটা কিন্তু আমরা নিজেদের জন্য দিচ্ছি না টাইমটা। আমরা যদি এই টাইমটা নিজেদেরকে দিই, নিজেদের কোনো পজিটিভ জায়গায় কাজে লাগাই, তাহলে আমরা কিন্তু অনেক ডেভেলপ করব। আমরা এভরি আওয়ার 2770 গুড পজিটিভ ইমোশন, গুড পজিটিভ থট, গুড পজিটিভ নলেজ আমরা গ্যাদার করতে পারি। তো বি কেয়ারফুল যে এটা কত রকমের কি কাজ করতে পারে। তো যাই হোক, এটা একটা এক্সাম্পল আমি দিলাম। তো এবার আমি চলে আসি, যে আমি বারবার বলছিলাম যে প্রত্যেকবারই যে স্টুডেন্টদের জন্য বলি যে আমি বারবার কেন জ্ঞান যোগা, ভক্তি যোগা, রাজা যোগা, কর্মা যোগার কথা বলি। দিস ইজ ভেরি সিম্পল প্রসেস। স্বামী বিবেকানন্দ, আমাদের পুরাণ এবং আমাদের বিভিন্ন জায়গায় এই বারবার করে বলা হয়েছে, দিস ইজ দ্য মেন্টাল প্রসেস, মেন্টাল যোগা। ঠিক আছে, আর একটা রয়েছে ক্রিয়া যোগা। ক্রিয়া যোগা হচ্ছে আমাদের ফিজিক্যাল পার্ট। ঠিক আছে, আমি ইডা পিঙ্গলা আমি আসবো না, এটা এখন আর্ট অফ যোগায় চলছি বলে আমি এখন ওটায় জাস্ট টাচ করছি। এবার আমি আসি যে একটা প্লেয়ার রয়েছে, আমি এক্সাম্পল দিচ্ছি। প্লেয়ারটা সে কী করছে, তার টিচার যে কোচ আছে বা ট্রেনার আছে, তাকে 5 মিনিট তাকে একটা সিকোয়েন্স বা একটা স্টাইল বা একটা টেকনিক শেখালো। সে জ্ঞান যোগায় সেটাকে গ্যাদার করলো ফর 5 মিনিটসের জন্য। ঠিক আছে, তারপর সে সেটাকে ভালো করে বুঝলো, টিচার দেখিয়ে দিল। 8 মিনিটস, আমি আবার কিন্তু গোল্ডেন রেশিওতে চলে আসছি। গোল্ডেন রেশিও হচ্ছে আমাদের একটা স্ক্রুকে যখন আমরা একটা জায়গায় ফিক্স করি, কোনো কিছু প্রোগ্রামের জন্য গোল্ডেন রেশিও কিন্তু খুব ইম্পর্টেন্ট।
ফিবোনাচি সিকোয়েন্স ইজ মানে প্রোগ্রামের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা মডার্ন সায়েন্সে রিসার্চ করে পাওয়াও গেছে। যাই হোক, তারপর আমি যদি ভক্তি যোগায় চলে আসি, ভক্তি যোগা মিনস ইনভলভমেন্ট, ডিভোশন। টিচারের সাথে সে প্র্যাকটিস করছে বা টিচার দেখছে সে প্র্যাকটিস করছে, সেই সেম জিনিসটাকে প্র্যাকটিস করছে ফর 8 মিনিটস, ফার্স্ট 5 মিনিটস, 8 মিনিটস সে ইনভলভ হচ্ছে, এখানে ইনভলভমেন্ট দরকার আছে 8 মিনিটস। তারপর সে রেকটিফাই করছে, টিচারকে দেখাচ্ছে যে এটা কোন জায়গাটা ভুল আছে, টিচার তাকে দেখিয়ে দিচ্ছে, ডাউট ক্লিয়ারিং করছে, দ্যাট ইজ 13 মিনিটস। তারপর যখন রেকটিফিকেশান হয়ে যে প্রোডাক্টটা এলো, যে নলেজটা এলো, যে সিকোয়েন্সটা এলো, যে টেকনিকটা হলো, সে পারফেক্ট হলো যখন, তারপরে 21 মিনিটস সে সেটাকে প্র্যাকটিস করছে। যদি আমি বারবার বলছি এইটা কেন আসে, সে এক্সাম্পল আমি ধরলাম যে রাজা যোগা, সে কিন্তু শিখলো, টিচারের সাথে প্র্যাকটিস করলো, রেকটিফাই করলো না, লোডস অফ ডাউট রয়ে গেল, লোডস অফ কোয়েশ্চেন্স রয়ে গেল, লটস অফ ফল্ট রয়ে গেল, সেটাই প্র্যাকটিস করলো। তাহলে কি হয়ে গেল, সে যে প্র্যাকটিসটা করলো সেটার মধ্যে প্রচুর মিস্টেকস রয়ে গেল, সেটার মধ্যে প্রচুর ফল্ট রয়ে গেল, প্রচুর ভুল রয়ে গেল। দ্যাটস ওয়াই দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। যে আজকে আমরা কোনো কিছু করছি, আমি কালকেই বলেছি যে করার পেছনে কিন্তু সবসময় সেটাকে রেকটিফিকেশান দরকার রয়েছে, ক্ল্যারিফিকেশান দরকার রয়েছে। তার কোনো রকম কোনো কিছু ইমপ্লিমেন্টেশনের আগে, কোনো কিছু চালু করার আগে যে তার সাইড এফেক্ট কী হতে পারে, আমি কি কোনো রকম তার জন্য কোনো পরিকল্পনা করেছি, আমার পরিকল্পনাটা কতটা সুন্দর, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। দ্যাট ইজ রাজা যোগা, ইজ দ্য ওয়ার্ক অফ কিং। কীভাবে স্ট্র্যাটেজি আমি তৈরি করব, দ্য ব্লু প্রিন্ট। আর আমার ইনভলভমেন্ট, যাই হোক, ইনভলভমেন্ট যদি না থাকে, টিচার তো শেখালো, সে যদি ইনভলভ না থাকে, সে যদি টিচারের সাথে একই রিদম, তাদের ব্রেনের যে অ্যালাইনমেন্ট, তাদের যে কাজের অ্যালাইনমেন্ট, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু এগুলো কোনো রকমভাবেই কাজ করবে না। দ্যাটস ওয়াই জ্ঞান যোগা, ভক্তি যোগা, রাজা যোগা এবং কর্ম যোগা ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এবং দিস ইজ দ্য সিকোয়েন্স। আমি একটা স্টুডেন্টকে বলছি, সে অঙ্ক করছে, 5টা অঙ্ক আমি তাকে দেখিয়ে দিলাম, তারপর সে 8টা অঙ্ক করলো আমার সামনে, আমাকে দেখালো, তার আমার সামনে বসে, সে পারছে কি না, যে 5টা অঙ্ক যে করেছে সে বুঝেছে কি না। 8টা অঙ্ক করলো, করার পরে 13টা অঙ্ক সে আমাকে বললো, আপনি স্যার আমাকে কটা অঙ্ক বেছে দিন। আমি তাকে 5টা বেছে দিলাম, সে নিজে থেকে 8টা করলো, 13টা। রেকটিফাই হয়ে গেল যে কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা, কোনো জায়গায় স্টেপ মিস্টেক হচ্ছে কিনা, কোনো জায়গায় ফর্মুলা স্কিপ হচ্ছে কিনা, কোনো জায়গায় স্টেপ জ্যাম হচ্ছে কিনা, কোনো জায়গায় কোনো কিছু ভুল হচ্ছে কিনা। তারপর 21টা অঙ্ক সে প্র্যাকটিস করলো, ডিপ রুটেড, এখানে মিস্টেকের কোনো জায়গা থাকলো না। যদি এইটা সিকোয়েন্স না হয় তাহলে প্রবলেম হয়। এই সিকোয়েন্সটা 5 into 1.6, 18 is equal to 8, 8 into 1.6, 18 is equal to 13, 13 into 1.6, 18 is equal to 21. This is the golden ratio. The program, the universal program, যেটা আমাদের ব্রেন খুব ইজিলি অ্যাডপ্ট করতে পারে, আমাদের সেল খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারে, আমাদের ব্রেন ওয়েভস খুব স্মুথলি কাজ করতে পারে, আমাদের ফিজিক্যাল বডি খুব ইজিলি ওটাকে কন্ট্রোল করতে পারে, আমাদের সমস্ত কিছু। দ্যাট ইজ দ্য গোল্ডেন রেশিও, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাইট নাও। এবার আমি চলে আসি যে এর মধ্যে কনসিয়াস থট, যেটা আজকে আমাদের লুপ, যে থট লুপ নিয়ে করছি, কনসিয়াস থট, সেখানে আমি বলেছি যে পার মিনিট 48.6 থট রয়েছে, তার মধ্যে যদি 5% ধরি 2.43, 5 মিনিটস জ্ঞান যোগা, দ্যাট ইজ 12.15 থট। সে 12.15 থট কাজ করেছে, সে যখন টিচার বুঝিয়েছে, ঠিক আছে, এটা কনসিয়াস থট। প্যারালালি তার আনকনসিয়াস থটও কাজ করছে, সেটা হচ্ছে কিন্তু 230.85। তার মানে যদি আমি রেশিও করি, জ্ঞান যোগাতে টিচার যখন বোঝাচ্ছে 230টা থট তার কিন্তু রিপিটেড থট, আর 12টা থট হচ্ছে কিন্তু তার যে টিচারটা বোঝাচ্ছে, টিচার যিনি বোঝাচ্ছেন, কোচ যিনি বোঝাচ্ছেন, ট্রেনার যিনি বোঝাচ্ছেন, সেখানে যে কনসিয়াস থট রয়েছে, এইখানে যে 23085 থট রয়েছে, এই থটটা যখন টিচার বোঝাচ্ছে, এটা তার পুরনো থট, তার জমে থাকা থট, তার প্র্যাকটিস, তার ডিসিপ্লিন, তার ক্যারেক্টার, তার রেগুলার হ্যাবিট, তার উপর নির্ভর করে। সে বাড়িতে পাবজি ভিডিও খেলে এসছে, তার মাথার মধ্যে কিন্তু এখানে এর ইফেক্ট থাকবে।
সে একটা মুভি দেখে এসছে, তার মাথার মধ্যে এই ইফেক্টটা থাকবে। এইখানে অ্যাবজর্ব করা, তার খিদে পেয়েছে কিন্তু খায়নি, তার মাথার মধ্যে থাকবে। এইটা ইফেক্ট করে এইটাকে। তাহলে টিচারের যখন পড়াটা হলো, সে নিতে কতটা পারলো, কোয়েশ্চেন রয়ে গেল যে সে কতটা অ্যাবজর্ব করতে পারলো। টিচার যে এটা দিল, সে কতটা অ্যাবজর্ব করতে পারলো এই 5 মিনিটে। এই যে 5টা অঙ্ক করলো, সে কতটা সেখান থেকে নিতে পারলো। এইবার তারপরে আমি চলে যাচ্ছি ভক্তি যোগায়। ভক্তি যোগাতে দেখা যাচ্ছে, আমি যখন ভক্তি যোগায় যাচ্ছি, সেখানে আমি তাকে 8 মিনিটস দিয়েছি বা 8টা অঙ্ক দিয়েছি। 2.43 ইন্টু 8 করলে 19.44, আবার এদিকে 46.17 যেটা 95% রয়েছে ইন্টু 8 করলে 369.36। এবার আমি যদি আসি যে ভক্তি যোগা ইনভলভমেন্ট, 369.6 হচ্ছে কিন্তু আমার যে থটটা রয়েছে সেটা আমার কন্ট্রোল নয়, যেটা আনকনসিয়াস থট বলতে পারে, সাবকনসিয়াস কন্ট্রোল থট হতে রিপিটেড থট। এই থটটা আমার আগের সমস্ত জায়গা থেকে ইফেক্ট করবে, ইভেন সেখান থেকে জ্ঞান যোগাতেও ইফেক্ট করবে। এইবার আমি যদি এখানে ভালো করে সেটাকে ইনভলভ হয়ে শুনি, তাহলে আমার ভক্তি যোগায় আমাকে হেল্প করবে, ভক্তি যোগায় আমাকে সেটাকে আরও ইমপ্রুভ করবে। সেখানে আমার 19.44 যে থট, কনসিয়াস থট রয়েছে, এই কনসিয়াস থটটা অনেক পারফেক্টলি কাজ করবে। এবার আমি চলে আসি যে স্ট্র্যাটেজি আমি যে ফাইন্ড আউট করছি। অনেক সময় আমরা প্র্যাকটিস করি, অনেক সময় ফাইন্ড আউট করতে পারি না আমাদের মিস্টেক্সটা কোথায় হচ্ছে, কোন জায়গাটা হচ্ছে। দিস ইজ দ্য, আমি সেটা বলবো কী করে হয়। 13 মিনিটস করছি, 2.43 ইন্টু 13, 31.59 আসছে, দ্যাট ইজ কনসিয়াস থট। আর যদি আমি সেখানে আলাদা আদার থটস আমি ধরি, সেটা হচ্ছে 46.17 যেটা 95% ইন্টু 13 মিনিটস, দ্যাট ইজ 600। এবার যদি আমি আসি 600.21 যদি আমার থাকে হচ্ছে মিক্স থট, রিপিটেটিভ থট, সাবকনসিয়াস কন্ট্রোল থট, আদার থট। তার মধ্যে কনসিয়াস থট রয়েছে, সেটা হচ্ছে যেটা ইন্টেলিজেন্ট থট রয়েছে, যেটা ইন্টেলেকচুয়াল, মানে দিস ইজ কন্ট্রোল করে, যেটা বিবেকের সাথে কাজ করে, 31.39 থট। এখানে যদি আমি ইনভলভ থাকি, এখানে আমার যদি ইনভলভমেন্ট খুব ভালো হয়, আমি টিচারের কাছে দুজনে মিলে রিদিম যদি এক করি, অ্যালাইনমেন্ট যদি আমি খুব সুন্দর করে করি, অটোমেটিক্যালি আমার এখানে স্ট্র্যাটেজি বানানো, আমার মিস্টেককে ফাইন্ড আউট করা, আমার এই যে 31.39 যে থটটা রয়েছে, এইটা যে অ্যাক্ট করবে, প্রপার ওয়েতে অ্যাক্ট করবে, প্রপার ওয়েতে অ্যাক্ট করবে। সেই জন্যই বলছি যে জ্ঞান যোগা, ভক্তি যোগা, রাজা যোগা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাথামেটিক্স এবং ফর্মুলা। এবার আমি চলে আসি কর্মযোগা। আমার ডাউট ক্লিয়ার হয়ে গেছে, আমি পারফেক্ট করেছি। এবার আমি আসছি 2.43 ইন্টু 21 মিনিটস মানে 51.03। আর যদি আদার থট ধরি, 46.17 যেটা 95% রয়েছে ইন্টু 21 মিনিটস, দ্যাট ইজ 969.57 থট। এটা কিন্তু রিপিটেড থট, কন্ট্রোল থট, এটা আমার আগের থটগুলোর ওপর ডিপেন্ড করবে। এখানে আমি কতটা টিচার যখন বুঝিয়েছিল আমি তার মধ্যে নিতে পেরেছি, অ্যাবজর্ব করেছি, আমি কতটা ইনভলভ ছিলাম টিচারের সাথে সেই নলেজটার সাথে, আমি সেখানে কতটা নিজের মিস্টেককে ফাইন্ড আউট করতে পেরেছি, কতটা রেকটিফাই করেছি, দেন ইমপ্লিমেন্টেশন। তখন আমার ইমপ্লিমেন্টেশন পারফেক্ট হবে। ইমপ্লিমেন্টেশন পারফেক্ট কখন সম্ভব, যখন আমার কাছে কিন্তু এই থটগুলোকে যখন এই কাজ করবে। কেন এই যে থটটা রয়েছে, ভাবুন এইখানে মাত্র কনসিয়াস থট, আর এর মধ্যে এতটা তাকে ঘিরে রয়েছে কিন্তু আমার সাবকনসিয়াস, আনকনসিয়াস, রিপিটেড থট। তো এইটুকুনি একটা বিন্দু, একে কন্ট্রোল করবে এরা। এখানে যদি খুব পজিটিভ, খুব সিলেক্টিভ, আমার যতটা দরকার সেই জিনিসগুলো কাজ করে, তবে কিন্তু এই যে স্ট্রেংথটাকে বাড়িয়ে দেবে। তখন আমাদের যে কাজটা হবে অনেক পারফেক্ট হবে। আর এগুলো হচ্ছে লুপ। এর জ্ঞানের সাথে ভক্তি, ভক্তির সাথে রাজা, রাজার সাথে কর্মা, এরমভাবে লুপ, দিস ইজ দ্য লুপ। এবং মাল্টিপ্লিকেশন, যেটা আমি বলেছি রেশিও 1:1.618 রেশিওতে। তো এই লুপটা কন্টিনিউ লুপটা হচ্ছে এবং রিপিটেডলি হচ্ছে, এবং এই রিপিটেড থট আমাদের ব্রেনকে প্রোগ্রাম করছে, আমাদের ব্রেনকে এটাকে চালনা করছে আপনি বলতে পারেন। তো আমাদের ব্রেনকে কন্ট্রোল করছে। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, যে আজকে আমরা কোনো কিছু টাইম কোনো কিছুতে দেওয়ার আগে আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, যে এইগুলোকে আমাদের ভাবতে হবে। আর যদি ডাইভার্ট হয়, আমার এই 1 মিনিটের মধ্যে 40 থটসের মধ্যে আমার মাইন্ড এতগুলো জায়গায় ডাইভার্ট হয়েছে,
আমি কোচিংয়ে গেছি, আমি পড়াচ্ছি টিচার, আমি পড়তে পড়তে আমার খাতা দেখছি, আমার পেন দেখছি কত সুন্দর, আমি বন্ধুর সাথে গল্প করছি আজকে টিফিনে কী নিয়ে এসেছিস, আমি খেলতে গেছি ওখানে দেখছি আজকে কে কী টি শার্ট পরে এসছে, কার ব্যাট কী ব্যাট ইউজ করছে, কে কোন কোম্পানির জুতো পরে এসছে, কে কত স্টাইলে খেলছে, কে কী টিফিন এনেছে, কে কচুরি এনেছে, কে আজকে মিষ্টি নিয়ে এসছে, কার আজকে কী গল্প হচ্ছে। মাইন্ড ডাইভার্ট যদি এর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু দিস ইজ দ্য বিগ প্রবলেম। মানে এখানে যে থটটা আমরা কাজ করছি, এখানে যে থটটা রয়েছে যে 969, আর আমার এই ছোট্ট বিন্দু যেটা আমার কনসিয়াস থট, যেটা আমার ডিসিশন মেকিং থট, যেটা আমার প্রয়োজন সেই পার্টিকুলার কাজের জন্য, সেটা আর কাজ করবে না। এরা একে চেপে ধরে খেয়ে ফেলবে, পুরোপুরি এরা চেপে ধরে খেয়ে ফেলবে। এই এত থট রয়েছে, এই থটগুলোও তো ওর মধ্যে ইনভলভ হচ্ছে। ব্রেন তো একেবারে জাস্ট আর কি মেমারির মতন, ও শুধু নিচ্ছে। ও নিচ্ছে কি 969.57 21 মিনিটে, যার মধ্যে অনলি 51.03 আছে যে বুঝতে পারে এটা খারাপ এটা ভালো। তো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট প্রত্যেকের জন্য, যে বুঝতে হবে কোনটা আমার ইম্পর্ট্যান্ট, কোনটা আমার প্রায়োরিটি, সেটাকে বাঁচতে হবে, আমাকে অ্যালাইন থাকতে হবে। যেটা প্রায়োরিটি সেই প্রায়োরিটিটাকে ইম্পর্টেন্স দিতে হবে, যে আমাকে এই প্রায়োরিটিটাকে করতে হবে, আমাকে এই থটটার উপরে কাজ করতে হবে। তো দিস ইজ দ্য এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফর এভরি ওয়ান, যে আমাকে ইম্পর্টেন্স দিতে হবে, যে আমার যদি বড় হতে হয় আমাকে এই জিনিসটা করতে হবে। আমি একটা কোনো নলেজকে পেতে গেলে সেখানে আমাকে ইনভলভমেন্ট থাকতে হবে, এবং সেই ইনভলভমেন্টটা যেটা থাকবো সেটাকে আমার কারেকশান করতে হবে, যে আমি যে ইনভলভমেন্ট যেটা আমি নিয়েছি সেটা কি রয়েছে। আজকে ওয়াটার, জল নিচ্ছি, জলকে আমরা পিউরিফাই করি, ঠিক আছে, জলকে আমরা মাল্টিপল জায়গা দিয়ে, প্রথমে জল কোথা থেকে, একটা জায়গায় বেড়াতে গেছি, কোথায় জল পাবো, মরুভূমিতে আমি খুঁজে পেলাম, আমি সেই জলের দিকে হাঁটতে শুরু করলাম, আমি অ্যালাইন হয়ে গেলাম, ইনভলভ হয়ে গেলাম, আমি সেই জলটা পাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। আমি জলটা পাওয়ার পরে আমি দেখলাম সেই জলটাকে পিউরিফাই করলাম, নানান স্টেজে খাওয়ার যোগ্য তৈরি করে দিলাম, তারপর জলটা আমি খেলাম। দিস ইজ দ্য প্রসেস, ইউনিভার্সাল প্রসেস, ভেরি সিম্পল প্রসেস। জ্ঞানা যোগা, ভক্তি যোগা, রাজা যোগা, কর্ম যোগা, অ্যান্ড দেয়ার ইজ সাম ফর্মুলা, যেটা আমাদের এখন মডার্ন ফিজিক্স এবং মডার্ন সায়েন্স, কোয়ান্টাম ফিজিক্স, ম্যাথামেটিক্স, আমাদের বেদ এবং পুরাণ এবং বিভিন্ন ধরনের পুরনো সমস্ত যত গ্রন্থ রয়েছে সব জায়গায় বলা হয়েছে দিস ইজ দ্য ফর্মুলা, যে আমাদেরকে আমাদের ব্রেনটাকে ডাস্টবিন তৈরি করব না, আমাদের ব্রেনটাকে আমরা আমাদের কাজের জায়গা তৈরি করব, কর্মস্থল তৈরি করব, যেটা নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, বিউটিফুল। বিউটিফুল লাইফ ইজ বিউটিফুল থট। থ্যাংক ইউ সো মাচ, কেমন লাগলো জানাবেন, থ্যাংক ইউ।